নেপোলিয়ানকে এক জ্যোতিষী বলছে তোমার হাতে রেখা নাই, তুমি যে সম্রাট হবা। নেপোলিয়ান ব্লেড দিয়ে রেখা আঁকছে, কাইটা ফেলছে হাত কেটে, বলছে এই দেখো এটা নতুন রেখা, এটাই সম্রাট বানাবে আমাকে। অভাব ছিল ভয়ঙ্কর। আমি যে সেলসের মাধ্যমে এই জায়গায় আসছি, সেলসটা কিন্তু আমাকে শিখাইছে দারিদ্রতা, চাওয়ার পজিশনিং, একটা মানুষকে বোঝার পজিশনিং, সেটা কিন্তু ওখান থেকে হয়েছে। তাহলে কি স্যার ঢাকা যেতে হবে জীবনে বড় কিছু দিলে? হ্যাঁ, তুমি যদি কিছু করতে চাও তোমার ঢাকা যেতে হবে। 2 পায়ে ভর দিয়ে বসে বলছে আম্মু আমি তো ঢাকা যাবো। আমার মা কি পাগলি সাহসী মহিলা, আল্লাহু আকবার। যাবি যেখানে যেমনি যা পাবেন দৃষ্টিভঙ্গির সাথে সাথে চেঞ্জ করে ওটাকে, এটাই আমার অ্যাসেট, এটাই আমার সর্বোচ্চ জিনিস, চিন্তা না করলে আপনি শেষ। বিশ্ববিদ্যালয়ে ফুল শেষ করব না এবং হুবহু স্টিভ জবসের পদাঙ্ক অনুসরণ করে অ্যাপলের মতো কোম্পানির মালিক হব। নেশা জেগে গেল, আরে আমি তো স্টিভ জবস হবো। স্যার জেনে গেল যে এই ছেলেটা ব্যবসা করে। উনি আমাকে ক্লাসে ঢুকলে বলতে বিল গেটস আসছে সবাই দাঁড়াও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের একটা ক্লাসে আমি ঢুকতেছি, আমার টিচার যিনি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তিনি বলতেছে বিল গেটস ঢুকছে সবাই দাঁড়াও। ডেভেলপার কোম্পানি তো কারোর জন্য স্টার্ট করাটা খুব ইজি না। প্রায় 22টা প্রজেক্ট এখন চলতেছে এবং সবগুলোই ঢাকার আপনার ভালো ভালো জায়গায়। সেটা আপনি কিভাবে ধরেন, এই স্কেল আপটা কিভাবে করলেন? সমস্ত ইনভেস্টমেন্ট টিম প্রোডাক্ট, টিম প্রোডাক্ট, টিম প্রোডাক্ট, দ্যাটস ইট। কিছু খাবেন না আপনি, কিছু জমাবেন না আপনি, কিছু সরাবেন না আপনি, গাড়িতে দিবেন না আপনি, ঘোড়ায় দেন, ঘোড়ায় ঘোড়ায় টিকটিক 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 টিকটিক, তাই তো 20টা প্রজেক্ট হয়ে যাবে। ঘোড়া টিকটিক দৌড়াইতেছে, গাড়ির ওজন নাই তো তার। মানুষ বুঝে না, আমরা জমি কিনি না, আমরা তো ল্যান্ডে ইনভেস্ট করি না, আমরা হিস্ট্রিতে ইনভেস্ট করি। একটা জমির হিস্ট্রিতে আমার নাম ঢুকানোর জন্য আমার যত যুদ্ধ, এই হিস্ট্রিতে ভুল হলে আমি সব শেষ, ফিনিশ। আমি কিনি হিস্ট্রি, দেখি জমি। আশ্চর্য কথা, 50 টাকার পটল কিনতে আপনি মনে করেন আমার নলেজ আছে, বিশ্বাস করবো কেন, পটলটা দেখালই। অথচ 2 লাখ টাকার জমি কিনতে মাত্র 500 টাকা খরচ করলে বাংলাদেশের আর্থসামাজিক সিচুয়েশনে 1000 টাকা সর্বোচ্চ। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। সালাম আলাইকুম ফাহাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কুমিল্লার একটা গ্রামের ছেলে আপনি, সেখান থেকে স্কুলের রেজাল্ট তেমন না, সেখান থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটির হেলথ ইকোনমিক্সের ছাত্র। সেই ছাত্র হিসেবে ফার্স্ট ইয়ার থেকে আপনি স্বপ্ন দেখলেন যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি করব। সেখানে এখন আপনার বয়স 33, এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের কোম্পানি 20টারও বেশি, 22টা প্রজেক্ট অলরেডি করতেছে ঢাকার টপ জায়গাতে, রেপুটেশনের সাথে, ভালো রেপুটেশনের সাথে। কিভাবে সম্ভব? বাবা বিয়ে করেছে 1985 সালে, আমার মা বাবা দুজনের বিয়ে হয় 1985 সালে। আমার বাবা অনেক স্বপ্নবাজ ছিলেন, যে কারণে তিনি 1985 সালের আগে 80, 82, 83-র দিকে তিনি গ্রাম থেকে ভিক্টোরিয়া কলেজে পড়তে গেছিলেন কুমিল্লা শহরে। এবং পড়তে গিয়ে তিনি আমার মার সাথে, মাকে ওই ওই বিভিন্ন রিলেশনশিপে, আমার মা, আমাদের নানার বাড়ি হচ্ছে ভিক্টোরিয়া কলেজের গেটে, মেন গেটে। আর আমার বাবা মা বিয়ের পরে আমার বাবার একটা একগুঁয়েমি ছিল যে বিয়ে হয়েছে, এখন ইনকাম বাড়ানোর জন্য সরকারি চাকরির প্রেশার আসছে। কারণ বিয়ে পাশ করা একটা ছেলে, তখন সবাই চায় যে মানে আমি লিটারেলি জানি যে আমার বাবাকে দেখতে আসছে, পাশ করছে। আমি গল্পটা একদম আমার আশপাশে চাচাদের থেকেও শুনেছি এবং রিকোয়েস্ট আসছে তুমি জয়েন করো প্লিজ, এই চাকরিটাই তুমি জয়েন করো। কিন্তু তার স্বপ্ন হলো যে না, আমি ব্যবসা করব। আমার বাবা মনে করতেন যে চাকরি মানেই চাকরি, এটা আমি করব না, আমি ব্যবসা করবো, আমি স্বাধীন থাকবো। আমার বাবার জিন আর আমার মাও প্রচণ্ড সংগ্রামী, আমি আসছি গল্পে। তো সেই জায়গায় আমার মা বাবার সংগ্রামটাই আমার মধ্যে পতিত হয়েছে। এবং আমার বাবা তো চাকরি করলেন না, ব্যবসা শুরু করলেন, ব্যবসা করবেন। ব্যবসা করতে গিয়ে আমার বাবা নিয়মিত ধরা খান, কারণ ব্যবসা, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ব্যবসার জন্য সবচেয়ে বড়, মানে যে ডিফিকাল্ট কান্ট্রিগুলো আছে পৃথিবীতে, তার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সবচেয়ে উপরের দিকে আছে, 1, 2, 3, 5 নাম্বার, 10 নাম্বারের মধ্যে আছে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো বাদ দিলে। আমার বাবা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন। আর্মিরা এসে বললেন যে এই জায়গাটাতে এক জায়গায় 2 হাত জায়গা, সরকারি জায়গা আছে, দোকানটা ভেঙে দিচ্ছে। জিজ্ঞেসও করে না এই দোকানটা যার আছে তার ফ্যামিলি কি হবে, তার পরিবার কোথায় যাবে, সে কত টাকা ইনভেস্ট করে দোকানটা দিয়েছে। অথচ এই দোকানটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্রাইসের জায়গা, সবচেয়ে বেস্ট পলিসির জায়গা। এখন কোন দিন আর্মি আসবে, কোন দিন আসবে, গ্রামের একজন ব্যবসায়ী কতটা বুঝতে পারে? দেশ পাড়া গায়ে বাস করেন তিনি, বাংলাদেশের আর্মি শাসন আসলে কি হবে, আমরা এখন অনেক কিছু চিন্তা করি, তখন তো এগুলো। তারপর ধরেন একটা পুকুর, 2টা পুকুর, 3টা পুকুরে বিশাল করে মাছ চাষ করে একটা খামার দিলেন তিনি। চোরের উৎপাত, রাতের বেলা সব মাছ চুরি হয়ে যায়। এইভাবে আমার বাবার জীবনে ব্যর্থতা অনেক বেশি আসছে। কিন্তু আমার জীবনের শতভাগ কাজ করেছে যে জায়গাটা, সেটা হচ্ছে আমার বাবা এবং মার একটা ডিসকাশন। এটা আমি কখনো ভুলবো না, এটা আমার দ্বারা ভোলা সম্ভব না। এবং আমি চাই এই ডিসকাশন পৃথিবীর সকল বাবা মা করুক, সকল বাবা মা এই ডিসকাশনটা জারি রাখুক। আমি ক্লাস 2-3-তে পড়ি, স্কুল থেকে বা মক্তব থেকে আসছি, এতটা মনে নাই, কোনো একটা জায়গা থেকে আসছি। আমি হাফ প্যান্ট পরা, আমি হাত পা ধুইতে যাব, অথবা সন্ধ্যায় খেলে আসছি, আমার টাইমিংটা মনে, কিন্তু কথাটা আমি জীবনে ভুলবো না।
শুধু টাইমিংটা আমার মনে নেই এক্সাক্ট, ছোটবেলার গল্প যেহেতু। আমার মা বলতেছে আমার ছেলেকে ডাক্তার বানাবো। আমি তো ব্যারিস্টারের কিছুই বুঝি না, আমার বাবাও মনে হয় বুঝে না। আমার বাবা বলতেছে, আমার বাবা ভাবছে যে ব্যারিস্টার হয়তো বা শ্রেষ্ঠ কিছু একটা। এখন আমি আসলে জানি না, এখনো হয়তো বা আসলে শ্রেষ্ঠ কিছু, এটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। আমার বাবা বলতেছে ব্যারিস্টার বানাবো। আমার মা এবং বাবার যে ঝগড়াটা আমার ব্রেনে গেঁথে গেছে। 3-4 মিনিট এটা নিয়ে কথা হয়েছে, আমার বাবা যুক্তি দেয়, আমি হাত মুখ ধুয়ে আসছি, আব্বু আমার কোলে বলতেছে তুই ব্যারিস্টার হবি না? আমি তো ব্যারিস্টার হইতে হবে নাকি, তাহলে ঠিক আছে ব্যারিস্টার হবো। আবার আমার মা তো আমার হাতে, আমার তো মা আপনি জানেন যে আমরা মার কোলে মার ঘরে থাকে, মানে বুকে থেকে বড় হই সবসময়। মা বলে যে ডাক্তার হবো, ঠিক আছে ডাক্তার হবো। জীবনে আমার কাছে অপশন দুইটাই, হয় ব্যারিস্টার না ডাক্তার, উল্টাপাল্টা কিছু তো অপশন নাই। এই ডিসকাশনটা আমার জীবনে ওই সময় থেকে আমার মাথায়, আমার ব্রেইন অনেকটা চেঞ্জ করে দিয়েছে। অভাব ছিল ভয়ঙ্কর। আমার মনে আছে আমি ক্লাস 6-7 পড়ি, আমার বোন 2nd ডিভিশন পেয়েছে এসএসসিতে, বড় বোন আমার। আমি কান্না করতেছি, সবাই ভাবতেছে কি রে ভাই, এটার জন্য কান্না করার কি আছে? তা আমি একজনকে বোঝানোর জন্য বললাম যে আমার বোন তো সারা জীবন আলু সিদ্ধ খেয়ে পরীক্ষা দিতে গেছে, পায়ে হেঁটে পরীক্ষা দিতে গেছে, এবং স্কুল তো বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে ছিল। এতটাও খারাপ ছিল না, কিন্তু স্টিল আমার জন্য ছিল এটাই ছিল আমার জন্য চোখের পানি আসার মতো আনন্দের, যে এত কষ্ট করছে। আমরা যখন ক্লাস ওই 3-4-5 পড়ি, তখন আসলে এই অভাব বাড়তেই থাকে দিন দিন। আমার বাবার ব্যর্থতাগুলো আরও বড় হয়, ব্যর্থতা ইন এ সেন্স ফাইন্যান্সিয়াল মিস্টেক বিভিন্ন রকম, বা বাংলাদেশের কনটেক্সট তিনি বুঝতে পারেন নাই। এরপরে আমার মা চিন্তা করলেন যে আমার তো বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে। আমার বোন পড়ে ক্লাস ধরেন 8-এ, আমার মা ভর্তি হয়েছে ক্লাস 6-এ। কথার কথা, আবার আমার মার বিয়ে হয়েছে ক্লাস 6 পাশ করার পরে। তিনি 6 পর্যন্ত পড়াশোনা করে বিয়ে হয়ে গেছে। এত বড় শিক্ষিত ছেলে বিয়ের জন্য গেছে, তখন তো আর্লি বিয়ে হতো, 6-7 সর্বোচ্চ পড়ে আর কি, পড়তো আর কি, বা 8। কিন্তু 6-7-8 যাই পড়তো, পড়া শেষ করেন না আর কি। বিয়ে হওয়ার পরে তিনি এখন আমার বোনের মাত্র 4-5 ক্লাস পরে, 6 ক্লাস পরে তিনি আবার পড়া শুরু করছে। কারণ তিনি বুঝতে পারছে যে স্ট্রাগলটা আসলে নতুন করে শুরু হচ্ছে মাত্র। এতদিনও স্ট্রাগল ছিল, কিন্তু এবার ভয়ঙ্কর লেভেলে যাইতে চাচ্ছে। আমার মা এটা আর্লি বুঝতে পারছে। আমি জানি যে কিছু যে আমার আর্লি সেন্স আছে, এটা আমার মার থেকে হয়তো বা আসছে, আমার মানে অ্যাডভান্স একটু অ্যানালাইসিস বুঝে যাওয়া। তো তিনি ভর্তি হলেন একটা মাদ্রাসায়, কারণ স্কুলে এত সহজ না, মাদ্রাসা তখন একটু সহজ ছিল। আর কোরআন হাদিস তো মক্তবে মানুষ পড়তো, ওইগুলো একটু সহজ লাগতো। বাকিটা ইংলিশ 100 মার্ক ছিল, এত কঠিন ছিল না গ্রামার টামার। ভর্তি হলেন তিনি। আমি ক্লাস 5-6-এ, আমি ক্লাস 5-এ ওঠার আগে তিনি এসএসসি পাস করে ফেলছেন। তাহলে আমি তখন আসলে তার আগে, আমার বোন যখন 5-6-এ পড়ে তখন তিনি ভর্তি হয়েছেন। তিনি বুঝতে পারতেছিলেন যে একটা পরে একটা ব্যর্থতা আসতেছে বাবার, মাকে হাল ধরতে হবে। এবং তিনি আমি যখন ক্লাস 5-এ পড়ি, ঠিক এক্স্যাক্টলি, আমার মা জানেন যে এখন পর্যন্ত ফ্রি স্কুল এবং গ্রামের স্কুল, আমি যেই গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে আসছি, এই গ্রামের স্কুলে ধরেন আমি ফার্স্ট ছিলাম, বা সেকেন্ড, কোনো কোনো সেকেন্ড হয়েছি হয়তো বা, কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই 2-3 জনই শুধু অনার্স পাস করছে। বাকি সবাই 100%ই এসএসসি পাসও করে নাই, এইচএসসি তো প্রশ্নই আসে না, আর কলেজ তো, বিশ্ববিদ্যালয় তো প্রশ্নই আসে না। আমার মা যখন আমি 6-এ পড়ি, তখন তার আগে ক্লাস 5-এ আমার মা চাকরি নিলেন একটা কিন্ডার গার্ডেনে। আমার মনে আছে 600 টাকা বেতন, 600 টাকা বেতন, সকাল 8টায় যাবেন, বিকাল 4টায় আসবেন, অর্থাৎ মানে 8-10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, মাত্র 600 টাকা। এই কেন ভর্তি হলেন যে এখন অ্যাটলিস্ট বাচ্চার স্কুলের খরচ, বা সরকারি স্কুল হোক যেখানে হোক, সেই খরচটা যেন চালাতে পারেন। এবং আমি যখন ক্লাস 6-এ উঠলাম, তখন মা আমাকে গ্রাম থেকে বার করে দিলেন, কারণ উনি বুঝলেন যে এখানে কোনো সুযোগ নাই। আমি কুমিল্লা শহরে একটা মাদ্রাসায় হোস্টেলে ভর্তি হলাম, মাদ্রাসায় আমি ভর্তি হইলাম। ভর্তি হয়ে আমি হইলাম কিভাবে, 900 টাকা মিনিমাম দিতে হবে, বাকিটা জাকাত ফান্ড থেকে দিবে। 900 টাকা কিভাবে দিবে, আমার মা হচ্ছে 600 টাকা স্কুলের বেতন, আর 300 টাকা হচ্ছে তার টিউশনি করিয়ে পান, 300-400 টাকা, 500 টাকা, 50 টাকা করে দেয় বাচ্চারা পড়তে আসে সন্ধ্যার পরে। এইভাবে ধরেন 10 জন বাচ্চা পড়িয়ে 500 টাকা পায়, তাহলে 500 আর 600, 1000 টাকা। আমার মারে তখনই প্রশ্ন করতাম, আম্মু এটা স্কুলের আর যাওয়ার দরকার কি, এইভাবে পড়াইলেই তো দেখি 500 করে 2-3 ঘন্টা করে 500 করে তুমি আরো বেশি ইনকাম করতে পারো। কিন্তু আমার মা বললেন যে স্কুলে না গেলে আবার এই টিউশনই থাকবে না, যে এটা অবশ্যই একটা কোরিলেশন আছে, যে মাস্টার ম্যাডাম টেডাম পড়াচ্ছে, এই জন্য তার কাছে ছাত্রছাত্রীরা আসে। যাই হোক, এই স্ট্রাগলটা শুরু হলো। আমি বুঝে গেলাম যে আসলে, মানে ধরেন আমার একটা খাতা লাগবে, আমার মামার কাছে গেছি। একটা নিমের মাজন লাগবে, আমার মামার কাছে গেছি। বা আমার যেহেতু মামার বাড়ি ছিল কুমিল্লা, একটা তেলের 250 গ্রাম তেল লাগবে, মামার কাছে গেছি। একটা বেল্ট লাগবে, প্যান্ট লাগবে, একটা শার্ট লাগবে, মামাদের কাছে গেছি। যে গেলেই কি পাওয়া যায়?
গেলে কিন্তু পাওয়া যায় না, গিয়ে অভিনয় করতে হয়, রিয়েলিস্টিক অভিনয় হোক, কিন্তু আপনাকে মঞ্চটা তৈরি করতেই হয়। মামা ভালো আছেন, কি অবস্থা, আমার এইটা সেইটা। তাহলে আমি যে সেলসের মাধ্যমে এই জায়গায় আসছি, সেলসটা কিন্তু আমাকে শিখাইছে দারিদ্রতা, চাওয়ার পজিশনিং, একটা মানুষকে বোঝার পজিশনিং, সেটা কিন্তু ওখান থেকে হয়েছে। আপনার অধিকার আছে, মামা আমাকে টাকা দেন বলতে পারেন, কিন্তু না, এভাবে বললে আপনি একবার পাবেন, দুইবার পাবেন, তারপর বলবে তুই বাকি না সামনে আসিস না, কিন্তু আমার তো বারবার লাগবে, আমি জেনে গেছি। এরপরে ধরেন এইভাবে চেয়ে চেয়ে অবস্থা থেকে আমার আসলে স্ট্রাগল 6-7 তো শুরু হলো লজিং, যে 100 টাকা বেতন, খাওয়া দাওয়া, সাথে খাওয়া দাওয়া আর পড়াবো, 100 টাকা পকেট খরচ, খাওয়া হয়ে যাচ্ছে, পড়ানো হয়ে যাচ্ছে। এই শুরু হয়ে গেল 6-এ থাকতে, ক্লাস 3-4 বাচ্চাকে পড়াচ্ছি, 6-এ হোস্টেলে থেকে হেঁটে গিয়ে পড়াই, লম্বা টম্বা ছিলাম, এই বেনিফিট তো ছিলই। কিন্তু এরকম ছিল এত কিছু কিভাবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। ধরেন পাবলিক লাইব্রেরিতে আপনি যদি বই পড়তে যান, সেখানে কিছু মানুষজন থাকে যারা পাঠক, তাদের মানসিকতা অন্যরকম। প্রতিদিনই তারা সিঙ্গারা খাওয়াইতো। একটা সিঙ্গারা কিনে খাওয়া খুব কঠিন, কিন্তু বাচ্চা বয়সে আমার জন্য অ্যাটলিস্ট ছিল। আমার কাছে ওই সিঙ্গারা খাওয়াটা পড়ার চেয়ে বেশি ভালো লাগতো। গরম একটা সিঙ্গারা খাবো, এবং আমি কিন্তু পড়তাম আর সিঙ্গারা খেতাম। কোনটার কারণে কোনটা বেনিফিট হয়েছে জানি না, কিন্তু সেন্সটা ছিল ওইভাবে। এবং পাবলিক লাইব্রেরি থেকে আপনার গেছি বিতর্কের ক্লাসে। কেন গেছি? বিকেলবেলা একটু মুড়ি আর ঝালমুড়ি খাবো মজা করে। এটা আমার কিনে খাওয়ার সুযোগ নাই। পাবলিক লাইব্রেরি থেকে হেঁটে শিল্পকলা একাডেমির পাশে ধর্মসাগর পাড়ে বিতর্কের ক্লাস, অমুক ক্লাস তমুক ক্লাস, এগুলো কিন্তু হেঁটে হেঁটে যাওয়া লাগে। সুযোগ নাই খেলাধুলার। আমি কোনো খেলাধুলাই করি না জীবনে। সকালে ক্লাস, দুপুরে আপনি পড়েন মাদ্রাসায়, প্রতিযোগিতা করেন নাটকের মঞ্চে, গানের মঞ্চে, বিতর্কের মঞ্চে। কার সাথে? ফয়জুন্নেসার সাথে, জিলা স্কুলের সাথে, কুমিল্লার বেস্ট স্কুল মেয়েদের। আমার সাথে বিট করে, আমি যাদের সাথে বিট করে কুমিল্লা জাতীয় বিতর্ক উৎসবে 3rd হয়েছি, সেটা হচ্ছে ফয়জুন্নেসা ইউরেনাস টিম। ওই 3টা মেয়েকে দেখলে আমি এখনও চিনবো। দুর্দান্ত। আমি জানি না তারা এখন কে কোথায় আছে। প্রসেসটা একটা ভয়ঙ্কর জিনিস। এই করতে করতে এসএসসি পাস করলাম, সারাদিন বাইরে থাকি, কিন্তু আমি A+ পেয়ে গেলাম আর্টস থেকে A+ পাইলে যেটা হয় সেটা হচ্ছে একটু পছন্দ করে মানুষজন, যে আর্টসের ছেলে A+ পাইছে, একটু কম থাকে, যত সহজই হোক। আমাকে একজন অফার করলো, তুমি তো ভালো বিতার্কিক, কুমিল্লা শহরে তখন আমি অলরেডি খুব পরিচিত বিতার্কিক, যে তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় স্কুলে যাও, কিছু ছাত্র কালেকশন করা লাগবে। গল্পটা একটু লম্বা হয়ে যাচ্ছে না? ছাত্র কালেকশন করা লাগবে। আমি তাদের সাথে ঘুরে ঘুরে কলেজে ছাত্র কালেকশন করলাম। এখন জীবনের সবচেয়ে বড় লিডারশিপ গ্রো করছে আমার যেখানে। এর আগে যেগুলো করছি এগুলো থেকে আমার অনেক নলেজ হয়েছে। আমি সাংবাদিকতা করছি কুমিল্লা শহরে থাকতেই, শিশু সাংবাদিকতা, সাপ্তাহিক আমোদ পত্রিকা, বিভিন্ন ইতে লেখালেখি করছি। কুমিল্লা থাকতে আমি গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, অভিনয় করা, সবার সাথে সঙ্গ দেওয়া। সবাই হয়তোবা বুঝতো না, কিন্তু বাংলাদেশ সোসাইটিতে সবাই বুঝতো যে এই ছেলেটা একটু গরিব, ওরে দিয়ে কাজ করাবো। তার মানে সবার সাথে সঙ্গ দিতে হলে কাজও করতে হইতো, আবার তার লেভেলে ডিলও করতে হইতো। মানে একসাথে ধরেন আমরা 3জন বসে আড্ডা দিচ্ছি, তা আপনার একটু কফি খাওয়া লাগবে, 3জনই বন্ধু। আপনি কিন্তু ওনাকে বলবেন না ওনার সোশ্যাল স্ট্যাটাস ভালো থাকলে, আপনি আমাকেই বলবেন, ভাই কফিটা নিয়ে আয়। কষ্টকে এভাবে গ্লোরিয়াস করা আমার খুবই অপছন্দ, যে আমি কষ্ট করে আমার চেষ্টায় উঠে আসছি। এইটার চেয়ে মূর্খতা, এটা আমার কাছে, এই পডকাস্টে বসে হোক আর যেখানে হোক, নিজেকে গ্লোরিয়াস করা, এটা আমার কাছে এত বড় মূর্খতা মনে হয়। এটা ভুল। আপনি কখনোই নিজের চেষ্টা এখানে আসেন নাই। আপনাকে এনেছে সমাজ, আপনাকে এনেছে ওই প্রসেস, আপনাকে এনেছে আল্লাহর দেওয়া সিস্টেম। আপনি অভাবে ছিলেন, নাহলে আপনি এখানে কেমনে আসতেন? আপনি ভয়ঙ্কর অভাবে ছিলেন, এমন আপনি বস্তিতে ছিলেন, আপনি রেল লাইনে ঘুমাইছেন। এখন আপনি এটার জন্য শুধু বাপ মারে দোষ দিয়ে চলে গেলে হবে না। আর শুধু এই রেল লাইনের ঘুমানোটাকে গ্লোরিয়াস না করে শুধু নিজের ঘুমানোর কষ্টটাকে গ্লোরিয়াস করা ঠিক হবে না, দুইটাকে একসাথে গ্লোরিয়াস করতে হবে। ওই রেল লাইনে ঘুমানোর জায়গা যে দিছে, রেল লাইনে ঘুমানোটা, এই প্রসেসটা, এই সমাজের এই কষ্টটাই আমাকে এই জায়গায় নিয়ে আসছে, এবং এটার জন্য আল্লাহ আমাকে তৈরি করছে আমার এখানে আসার জন্য। সবকিছুই মানুষের দেওয়া। আমার বিশ্ববিদ্যালয় আমাকে প্রাণ খুলে দিয়েছে। আমি যতটুকু চেয়েছি ততটুকু দিয়েছে, আমার কলেজ দিয়েছে। যেটা দেয়নি সেটাও দিয়েছে, কারণ না দেওয়াটাই আমার জন্য শিক্ষা ছিল, না দেওয়াটা আমার জন্য প্রসেস ছিল। আমার স্কুল থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্নই আসে না। আমার গ্রাম ইউনিয়ন থেকে আসছে 1-2 জন। আমার যত ইনস্টিটিউশন আছে, সব ইনস্টিটিউশন মিলিয়ে কুমিল্লা শহরে, কুমিল্লার যে গ্রাম, সেখানে আমার যে জন্ম গ্রাম, সেখানে আমার যে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সব মিলিয়ে আমি 1-2 জনকে, মানে আমি একজনকেও চিনি না, কিন্তু ইউনিয়নে 1-2 জনকে চিনি, 1জন বা 2জন ইউনিয়নে। আপনার জন্য তো ঢাকা ইউনিভার্সিটিতে আসাটা অনেক বড় একটা ব্যাপার। আমার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসাটা কেমন ব্যাপার আমি বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করি, আমি শুনেছি যে মানুষ টয়লেটেও পড়াশোনা করে, আমি করেছি। আমি যেটা পড়াশোনা করা যায় টয়লেটে ওটা করেছি। আপনি ঢাকায় আমি তো কোরআন হাদিস পড়ি নাই, আমি ইংলিশ পড়ছি, বাংলা পড়ছি, গ্রামার পড়ছি, টয়লেটেও, লিটারেলি। আপনি আপনার ঢাকায় আসার গল্পটা যদি বলেন। হ্যাঁ, আমি যখন এসএসসি পাস করলাম, ওই যে স্কুলে যাচ্ছি,
স্কুলে স্কুলে গিয়ে আমি লোকজন কালেক্ট করতেছি। কেন? আমি ভালো বক্তা, আমি সবাইকে ইন্সপায়ার করতেছি, যা বলছে তাই বিশ্বাস করছি। এখন ওই কলেজ, যেখানে ঢাকায় যে কলেজ, ওরা চাইছে যে 200-300 A+ নিয়ে যাবে। আমি ঘুরা ঘুরা বক্তব্য দিয়া ওদের সাথে আরো, ওরা অনেক জায়গায় ওরা বক্তব্য দেওয়া হয়েছে, ওরা অনেক কাজ করছে। যেভাবেই হোক বিভিন্নভাবে আমার একটা ভূমিকা আছে, আরো অনেক ভূমিকা ওদের তো আছে যারা কলেজ করছে, নতুন কলেজ। তো ওরা হচ্ছে এই সবাইকে বললো যে আসেন আমরা ফ্রিতে পড়াবো, বা মিনিমাম 2000 জায়গায় 1000, 500 জায়গায় 200, সবকিছু কমায় কারো কারো ফ্রি। আমাকে তো বলছে ফ্রি। তো আমি গেলাম, আমরা সবাই কলেজে ভর্তি হয়ে গেলাম। আমি হচ্ছে আসতাম না, আমি বলতেই হবে, আমার একজন শিক্ষক রাশেদ স্যার, উনি একটা চমৎকার, ওই যে কিছু কথা জীবনে কখনো ভোলা যায় না। কুমিল্লাতে বসে আছি, স্যারের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ একজন এমপি যাচ্ছে, এমপির সামনে শত শত বাইক, গাড়ি, পেছনে গাড়ি। আমার কাছে মনে হয়েছে যে আমি আমেরিকান প্রেসিডেন্টের এসকোর্টও মনে এরকম হয় না, এখনো আমি বুঝি যতটুকু, এত মানে মানুষজন, নিরাপত্তা, পুলিশ, বিশাল ইয়ে। তা আমি বলতেছি, স্যার কি বিশাল ব্যাপার এমপি হওয়া, তাই না? তুমি তো কুমিল্লা শহরে বৈশা এমপি দেখো, ঢাকায় গেলে দেখবা প্রধানমন্ত্রী তোমার পাশ দিয়ে চলে যায়, তুমি জানো না। কথাটা কি বললো স্যার, কি বললেন? বোঝো নাই? না স্যার কি বললেন? তুমি ঢাকা গিয়ে দেখবে, তুমি যেখানে থাকো এনে মন্ত্রী থাকে, এনে এমপিও থাকে, এনে প্রধানমন্ত্রীও থাকে, রাস্তা দিয়ে মন্ত্রী যাচ্ছে, এমপি যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছে, এটা কোনো বিষয় না। তাহলে কি স্যার ঢাকায় যেতে হবে জীবনে বড় কিছু দিলে? তুমি যদি কিছু করতে চাও তোমার ঢাকা যেতে হবে। ক্লাস 8-9-এ পড়ি। স্যারের এই কথাটা, যে ওই নেশা থেকে আমি কিন্তু ঢাকায় আসবো, এরপরে সিদ্ধান্ত নিলাম। তার আগ পর্যন্ত ঢাকায় আসবো কেন? কুমিল্লায় তো অলরেডি আমি কিং, কুমিল্লা সবাই আমার চিনে মোটামুটি। আমি ব্যস্ত কাজ করতেছি, অনেক কিছু করলে যেটা হয় সব সেক্টরের মানুষই টুকটাক চিনে, কবিতা লেখে, আড্ডা দেয়, ছেলেটা ভালো। আমি আপনার ঢাকায় চলে আসলাম। আমার মাকে গিয়ে বললাম, আমার অ্যাকচুয়ালি মনে আছে, আমার মা চুলায় রান্না করতেছে, আমি পাশে উপর হয়ে বসছি, 2 পায়ে ভর দিয়ে বসে বলছে, আম্মু আমি তো ঢাকা যাবো। আমার মা কি পাগলি সাহসী মহিলা, আল্লাহু আকবার। যাবি? কোনো টাকা নেই, আমার মার কাছেও টাকা নেই, 500 টাকা আছে। আর ওই হোস্টেলে থাকতে হলে একটা তোষক নিয়ে যাওয়া লাগবে, যারা আমাকে রাখবে ফ্রি বলছে। আর কিছুই না, কিন্তু হোস্টেলে আইসা একটা তোষক আর 500 টাকা, আইসা ওই হোস্টেলে উঠছে। ওঠার 2 মাসের মাথায় আমার বাসায় চিঠি গেছে, আপনার ছেলের 5000 টাকা বকেয়া, এটা আপনি দেন। আমার মা কয়, বাপরে বাপ, জমি বিক্রি করা লাগবে এখন, তোরে টাকা পাঠায় কি বিপদে পড়লাম। আমি তো জানি 1 টাকাও লাগবে না, কেউ কেউ জানে যে 1000 লাগবে। আমার অবস্থা কি তাহলে বোঝেন, আমি 0 টাকা থেকে 5000 টাকা মান্থলি চিঠি বা 4000 টাকা মান্থলি দেওয়া লাগবে, কথার কথা এরকম চিঠি দিয়ে দিছে। এবং চিঠি আমরাও জানি না, বাসায় চলে গেছে। আমরা 3-4 মাস কলেজে পড়াশোনা কইরা আমরা একটা গ্রুপ করলাম, 11 জন। ওরা 11 জন, বাংলা সিনেমা আছে না মুক্তিযুদ্ধের, ওই ইন্সপায়ারেশন থেকে আমরা বললাম আমরা ওরা 11 জন টিম করব। আমরা সায়েন্স, কমার্স, আর্টস মিলে হোস্টেলের ভিতরে রাতে 11 জনের একটা টিম করলাম, একটা লিডারশিপ গ্রো করলাম আমার নেতৃত্বে, এবং পুরা 200 স্টুডেন্ট নিয়ে আমরা আদাবরে মিছিল করলাম, টিসি চাই, ওই অমুক কলেজের টিসি চাই। এবং ওই 3-4 মাস, 5-6 মাসের মাথায় আমি A+ পাওয়ার পরে আমার মামা আমাকে একটা ছোট্ট ফোন গিফট করছিল, বাটন ফোন। আমি সবাইকে এই আদাবর থেকে প্রত্যেকের জেলায় পাঠানোর ব্যবস্থা করলাম, টিসি পর্যন্ত ট্রান্সফার করে। আবার তার যার যেই গরিব কলেজ হোক, ধনী কলেজ হোক, তার তো পড়াশোনা জীবন ধ্বংস করে ফেলার জন্য আমি দায়ী হইতে পারি না। আপনাকে আমি বুঝাইতে পারবো না, এই এক গল্প আরো 2 ঘন্টা বলা যায়, এটা যে কি জিনিস। এখানে মামলাও হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, এটা তো বিশাল ব্যাপার না। আপনি একটা কলেজে 200 স্টুডেন্ট আসছে, 200 স্টুডেন্ট আবার যার যার জায়গায় চলে গেছে। যে 11-12 জন ছিলাম, ওরা গেলাম হচ্ছে আরেকটা কলেজে, সত্যিকারের পুরা গ্রুপ কইরা, যে ভাই আপনি ফ্রি পড়াইবেন তো, আপনি, এই নাম হলো পায়োনিয়ার কলেজ। আল্লাহ আমাকে পায়োনিয়ার কলেজে নিয়ে গেল। পায়োনিয়ার কলেজের অবদান কোনোদিন ভোলা যাবে না। আমাকে অলমোস্ট ফ্রি পড়াইছে, হোস্টেলে থাকা ফ্রি, সব ফ্রি, কিছু খাওয়ার টাকা। ততদিনে আমার আবার ইনকাম সোর্স হয়ে গেছে, কারণ আমি ঢাকায় আসছি, সাংবাদিকতা শুরু করে দিয়েছি, আনন্দ আলো পত্রিকা, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি, প্রদায়ক হয়ে গেলাম কিছু পত্রিকার, যেহেতু লেখালেখির অভ্যাস। তার আগে প্রথম বছর আমি বিভিন্ন এলোমেলো পত্রিকায়, যা তাও কিছু টাকা পয়সা আসে, একটা টিউশনি পেয়ে গেলাম ভালো। সো তাতে 2-3 হাজার টাকা খাওয়ার খরচ চলে, আর বাকিটা তো ফ্রি। শুরু হলো, এবং আমি একটা মহিলার কথা, আমি নামটা ভুলে গেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আমাদের একটা প্রোগ্রাম হলো আইসিটি মন্ত্রণালয় থেকে, আমি গেলাম সেই কলেজে, সেইখানে আমাদের কলেজের পক্ষ থেকে আইসিটির, আমি কম্পিউটার সাবজেক্ট নিয়েছিলাম আর্টস থেকে। সেখানে আমার বক্তব্য শুনে ওই মহিলা বললো, তোমার মতো একটা ছেলেকে গ্রো করতে হবে। আমাকে মাসে উনি 2000 টাকা দেওয়া শুরু করলো। আমি ঠাস করে টিউশনিটা ছেড়ে দিলাম। চিন্তা করেন কেমন ছেলে আমি এবার টিউশনি করে ফুল টাইম আবার লেখালেখি, 2000 টাকা পাই গেছি, এখন আর টিউশনি করবো কেন? টিউশনি করা তো ওয়েস্ট, মানে আমার কাছে মনে হয়েছে, কারণ আমার কেরিয়ারে টিউশনি বলে কোনো স্বপ্ন নাই। তখন আমি চিন্তা করতেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ভর্তি হয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হব। স্বপ্ন চেঞ্জ হইতে হইতে এখন ভিসিতে এসে টেক্স। ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়ে গেল খারাপ, এত ইনভলভেন্স। আমি ওই বালামের গান লেখা,
তৌসিফের গান লেখা, মানে যা মন চায় এই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে রাতের বিকালের আড্ডা শিল্পীদের, এইসব করতে করতে আমার ইন্টারমিডিয়েট লাইফের রেজাল্টটা একটু খারাপ হলো আর কি। যেটা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দূরে গালি খাওয়া উচিত। মানে A+, গোল্ডেন A+, দুইটাই মিস হয়েছে, A গ্রেড আসলো, কিন্তু একটু বেটার দেন 4.5 আসছে আর কি। এখন আমি এত পরিমাণ বকা খেলাম, কিন্তু আমি যেদিন পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট, আমি বুঝে গেছি আমার খবর আছে। পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আমি 1 মিনিটের ডিসিশনে সব কাট করে দিলাম। পরীক্ষা যেদিন দেওয়া শেষ হচ্ছে একটা দুইটা করে, সাথে সাথে আমি সব বুঝে ফেললাম যে আমার পরীক্ষা যা হয়েছে আমি নিশ্চিত রেজাল্ট খারাপ করব। কিন্তু তখন আমি জানি যে লিখিততে ফার্স্ট হওয়া যায় ঢাকা ভার্সিটিতে, মানে ওই যে মার্ক যোগ হলেও না হলেও আপনি চাইলে টিকে যেতে পারেন মোটামুটি আপনি লিখিত দিয়ে, যেটা A+, মানে যে পয়েন্টগুলো যোগ হয় স্কোরগুলো, সেটা ওই ইন্টারমিডিয়েট এবং এসএসসির এই স্কোরগুলো ছাড়াও আপনি শুধু লিখিততে বেশি করে চান্স পাওয়ার সুযোগ আছে। আমি এমন পড়াশোনা শুরু করলাম, এটা আর ভাবা যায় না। যখন আমি এসএসসি রেজাল্ট পেয়ে ফোনে কথা বলতেছি, সবাই আমাকে বকতেছে, ভয়ঙ্কর বকা, কারণ আমার রেজাল্ট A+ থেকে নিচে নামলো কেন, সবাই বকতেছে, আমি হাসতেছি, কারণ আমি তখনই কনফার্মে ঢাকা ভার্সিটি চান্স পাবো। 6 মাস পরে সবাই আমার সাথে আমার রিলেটিভ, আমার মামা, আমার আত্মীয় স্বজন, যারা আমার পিছনে অনেক অবদান রাখছে, বাবা মা, সবাই আমার জড়া ধরে কান্না করছে চান্স পাওয়ার পরে। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রথম অ্যানলিস্টেড স্টুডেন্ট আমি। আমাদের তখন সদরুল আমিন স্যার ছিলেন ডিন। স্যার আমাকে বলতেছে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টটা নাও, কেন, টিচার হইতে হবে। আমার গোলের সাথে সেট, মানে ওই দিন পর্যন্ত আমার গোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি হওয়া। আমি আসলে যে বুঝিও না, যে তখন পর্যন্ত বুঝি না যে বিসি কেমনে হয়, মানে এটা বেস্ট একটা পজিশন মনে হয়েছে। তো যাই হোক, পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। যেহেতু আমার সিরিয়াল খুব ভালো ছিল, 200-র কাছাকাছি ছিল, স্যারকে বললাম আমি প্রথম, বলতেছে তোমাকে প্রথম দিয়ে শুরু করি, আমাকে পুশ করলেন। আমি বললাম স্যার না, আমি জার্নালিজম নেব, আমার সাথে জার্নালিজম যায়। এখানে সেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমাকে জার্নালিজম দিল না। এভাবে সমাজে অনেকভাবে আপনাকে হেল্প করে, কিন্তু আপনি জার্নালিজম দিলে কি আপনি আপনার বন্ধু আজিম ফেসালকে পাবেন? হেলথ ইকোনমিক্সে তারা, আপনি প্রফেসর হামিদকে পাবেন, তারা তো হেলথ ইকোনমিক্সের টিচার। তার মানে আপনার জার্নালিজম না দেয়াটা ফর সোশ্যাল এত বড় কজ আপনার জন্য ভালোই হয়েছে। তার মানে আপনার দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে কিন্তু এভাবে নিয়ে যায়, যেখানে যেমনি যা পাবেন দৃষ্টিভঙ্গির সাথে সাথে চেঞ্জ করে ওটাকে, এটাই আমার অ্যাসেট, এটাই আমার সর্বোচ্চ জিনিস, চিন্তা না করলে আপনি শেষ। একটা পজিটিভিটি পেলে এটাকে আঁকড়ে ধরার অভ্যাস আমার ওই ছোটবেলা থেকে, বাবা মা থেকে শুরু। ব্যবসায়ীতে কিভাবে কনভার্ট হলাম, আসলে আমার লক্ষ্য তো বড় ছিল। লক্ষ্যটা ঘুরে গেল যখন আমি এই কোচিংয়ে পড়াশোনা করি, তখন এই আমার এই সাংবাদিকতার এবং বিভিন্নভাবে পরিচিত কিছু ভাই, আল নাহিয়ান, তারপরে হচ্ছে ওখানে সাইফুল্লাহ ভাই, আরও কয়েকজন ছিল, আব্দুল্লাহ মাহমুদ, তারা বলতো আমরা একটা সমিতি করছি, আমরা ফেব্রুয়ারিতে, কথার কথা ধরেন আমি ডিসেম্বরে বসে আছি, ফেব্রুয়ারিতে আমরা যাবো হচ্ছে মালয়েশিয়া, পরের ফেব্রুয়ারিতে আমেরিকা, কথার কথা এরকম বড় বড় কথা বলতেছিল। আমি দেখলাম কবে ভিসি হবো, কবে বিদেশ যাবো, ব্যবসাটা শুরু করে দিই। আমি সমিতিতে যুক্ত হয়ে গেলাম ভর্তির 7-8 দিনের মাথায়। আমার জীবনের সবচাইতে বড় 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে পরিশ্রম করার সুযোগ দিছে কোশ্চেন ছাড়া। 2 নাম্বার হচ্ছে ফলো করার সুযোগ দিছে কোশ্চেন ছাড়া, সাহস। প্রথম দিন যেদিন যুক্ত হয়েছি সেদিন থেকে যতদিন আমি এই প্রতিষ্ঠানটায় ছিলাম, আমি 1 মিনিটের জন্য ফলো ছাড়ি নাই, এক্সট্রিম। সে যদি আমি বাড়িতে গেছি 20,000 টাকার জন্য, কুমিল্লা গিয়া মার থেকে 20,000 টাকা জোর করে নিয়ে আসছি। আমার মার কুমিল্লার খুব প্রতিষ্ঠিত কোম্পানিতে ছোট্ট একটা শেয়ার ছিল, সেই শেয়ারটা বেড়ে 10 লাখ টাকা হয়েছে ধরেন। সেই শেয়ার বেচাইছি আমি জোর করে। আমি পড়ি ইন্টারমিডিয়েট শেষ করে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি না, তখনও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র। আদৌ এই ছেলের শেষ করবে কিনা জীবন, না ওখানেই মারা যাবে, হায়াত মত, আমি একটা মাত্র ছেলে, আমার মা বেঁচে ফেলছে, আপনি কারে ক্রেডিট দিবেন? সেইটা আমি এখানে ইনভেস্ট করছি। অর্থাৎ ধরেন যতদিন আমি ওই প্রতিষ্ঠানে ছিলাম 24 ঘন্টা যা বলছে তাই করে গেছি। এইটা আমি পরে পাইছি জেকমার একটা কথায়, যে তোমার জীবন যখন 20 থেকে 30, তোমার কাজ হচ্ছে ভুল করার সুযোগ দেয় এমন কোম্পানিতে কাজ করে যাওয়া, এতে ভুল হলে শিখে যাবা তুমি অনেক কিছু। আরো অনেক সেগমেন্ট দিয়েছে তিনি লাইফে, তবে 20 থেকে 30 তিনি বলেছে একটাই কাজ, ফলো করা একটা ভালো লিডারের নিচে। সো ক্রেডিট দিতেই হবে তাদেরকে, তারা আমাকে ফলো করার সুযোগ দিয়েছে, ভুল করার সুযোগ দিয়েছে। এবং সেখানে প্রথম আমরা শুরু করলাম সমিতিটাই, সমিতির স্ট্র্যাটেজি যেগুলো হওয়া উচিত সেখানে অনেক ভুল ছিল। মোটামুটি এটার থেকে আরও উদ্যোগ নেওয়া যখন শুরু হলো, ধরেন প্রথম সমিতি থেকে আমরা প্রথম চিন্তা করলাম একটা ফ্যাশন শোরুম দিই। ফ্যাশন শোরুম দিয়ে ব্যর্থ, কারণ ফ্যাশন শোরুম দিলে যে সেন্সগুলো থাকা লাগে, ফ্যাশন শোরুমের প্রথম সেন্স হচ্ছে যিনি শপিং করবে তার কাছ থেকে মানুষ শপিং করবে, তাই না? তাহলে মানুষ যেটা শপিং করবে এটা যে না বুঝবে সে তো ফ্যাশনে ফেল করবে। সহজ হিসাব, ফুডে লোকেশন, আপনার ডেলিভারি ফুড কি মিরপুরের মানুষ তখন খায়? আমরা মিরপুরে দিছি হোম ডেলিভারি ফুড। তারপরে ধরেন
আদর্শ। কত সালের কথা বলছি আমরা এখন? সব 2010-11। একটা হেলথ ইকোনমিক্সের ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছাত্র তো ব্যবসা করার চিন্তা করে না। আপনি কেন ওই সময় ওই যে তাগিদটা কেমনে তৈরি করলেন, যে মোটিভেশনটা তৈরি করে? হ্যাঁ, সে হয়তো কিছু ডিবেট ক্লাব করে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করে, গাছের নিচে প্রেম করে, টিউশনি করে, এই ম্যাক্সিমাম হয়তো ভর্তি পরীক্ষার জন্য, সরকারি চাকরির জন্য চেষ্টা করে, পরবর্তীতে বিসিএস এর জন্য চেষ্টা করে। আপনি সেখানে সমিতিতে শুধু জয়েন করেন, আপনি একদম পুরা দমে বিজনেসের দিকে চলে যাচ্ছেন। ওই তাগিদটা আপনি কেমনে তৈরি করলেন? আপনি শিওর আপনার ক্লাসে এটা কমন ছিল না? আপনি অবিশ্বাস্য লাগবে আপনার কাছে এটা। আমি কপি করতে পারি খুব, এবং যখন যেটা শুনি সেটাকে জীবনের মধ্যে সাথে গেঁথে নেই। আমরা যখন পড়াশোনা করছি, ভার্সিটিতে ভর্তি হবো এরকম সিদ্ধান্ত নেই, তখন স্টিভ জবস আর বিল গেটস হচ্ছে একদম পিক, একদম মানে স্টিভ জবস, বিল গেটস বাংলাদেশে পৃথিবীর সবাই চিনে, ডেইলি ফলো করে। হাস্যকর হচ্ছে আমার স্বপ্ন হয়ে গেল যে আমি এদের দুইটার মতো হব, একসাথে দুইটার ক্যারেক্টার ধারণ করবো। আরো হাস্যকর হচ্ছে আমি ড্রপ আউট হবো, এটা আমার স্বপ্ন ছিল। বিশ্ববিদ্যালয়ে ফুল শেষ করব না এবং হুবহু স্টিভ জবসের পদাঙ্ক অনুসরণ করে অ্যাপলের মতো কোম্পানির মালিক হব। নেশা জেগে গেল, আরে আমি তো স্টিভ জবস হবো, ঢাকা ভার্সিটির বিসি তো হলো বাংলাদেশে বিখ্যাত, আমি স্টিভ জবস হবো, বিসি বিখ্যাত হবো, সিলিকন ভ্যালিতে কোম্পানি করব। নেপোলিয়ানকে এক জ্যোতিষী বলছে তোমার হাতে রেখা নাই, তুমি যে সম্রাট হবা। নেপোলিয়ান ব্লেড দিয়ে রেখা আঁকছে, কাইটা ফেলছে হাত কেটে, বলছে এই দেখো এটা নতুন রেখা, এটাই সম্রাট বানাবে আমাকে। ওই পাগলামি, আরে কি কয়, আমি তো ড্রপ আউটই করবো, আর কি যায় আসে, ব্যবসায়ী তো করবো আর ড্রপ আউট করবো। আমি কিন্তু লিটারালি ড্রপ আউট করতাম, আমি 3বার ফেল করছি। আমি প্রথম ফেল করে ফেলছি সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে কিন্তু আমি খুব ভালো। আমার বান্ধবী 3টা টিচার হয়েছে, 3টার রেজাল্ট আর আমার রেজাল্ট অলমোস্ট সেম। এবং আমি এত ভালো ছিলাম, আমার বন্ধু যে আজিম, সে আমি যখন সেকেন্ড ইয়ারে ফেল করে ওর সমান হয়েছে, ও তো আমার পরের ব্যাচের, ও একটা ব্যাচ পরে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি ফেল করার কারণে আমার ফ্রেন্ড হয়েছে। তার মানে ফেল করাটাও সদরুল স্যারের আইএচিতে নিয়ে আসা আর ফেল করা দুইটাই কাজ করছে আমার জীবনে। তার মানে ডট তো এভাবে মিলে। ব্যাপারটা হচ্ছে এইটা নেশা হয়ে গেল যে আমি ব্যবসা করব এবং ড্রপ আউটও করবো, ওই ওদের মতো হব। ভয়ঙ্কর মাসালা দিল সুশীল রঞ্জন হাওলাদার স্যার, আমার বাবার মতো। আমি ব্যবসা করি, স্যার জেনে গেল যে এই ছেলেটা ব্যবসা করে। উনি আমাকে ক্লাসে ঢুকলে বলতে, বিল গেটস আসছে সবাই দাঁড়াও। আপনি কি মনে করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের একটা ক্লাসে আমি ঢুকতেছি, আমার টিচার যিনি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তিনি বলতেছে বিল গেটস ঢুকছে সবাই দাঁড়াও, লিটারালি মানে ওই না ফান করে না। আমার শিক্ষক আমাকে, স্যার এখনো বেঁচে আছে এবং আমি নিশ্চিত ফেল করতাম। আমার প্রফেসর ডক্টর হামিদ স্যার আমার বলছে, বাবা তুমি খালি পাস করো, বাংলাদেশের আমেরিকা এক না, তুমি অ্যালামনাই হও, ক্যাম্পাসে ঢুকতে পারবে না সারা জীবন। আমি বললাম ঠিক আছে স্যার হই। আমি কিন্তু ড্রপ আউটই হবো সিদ্ধান্ত ওই দিন পর্যন্ত ছিল। থার্ড টাইম ফেল করার পরেও ছিল যে আর করবো না। স্যার বললো খালি রেজাল্টটা নাও। ওই যে বিজনেসে ভুলগুলা করতেছেন, সেখান থেকে আপনার জেডিএসএল কিভাবে আসলো? আচ্ছা, তো ভুল তো শুরুই হইলো 2010-11-তে, ভুল চলছে একটার পর একটা ভুল, ফ্যাশন, আইটি, একের পর এক, পত্রিকা মিডিয়া, আমি পত্রিকা মিডিয়াও দিয়ে ফেলতেছি, অথচ পত্রিকা মিডিয়ার খরচ কত। স্বপ্ন যা তাই করে ফেলার একটা ভুল করে। উদ্যোক্তাও ছিলাম, আবার স্যালারাইজডও থাকতাম, মার্কেটিং অফিসার, এমনি একজন উদ্যোক্তা, আবার মার্কেটিং অফিসার হিসেবে বেতন নিচ্ছি, তারপরে মার্কেটিং, হেড অফ মার্কেটিং, তারপরে ব্যবস্থাপক, তারপরে হচ্ছে ধরেন এই ম্যানেজার, হ্যাঁ, তারপরে হচ্ছে এইভাবে করে প্রমোশন হইতে 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 ফাইনালি ওটার সুপ্রিম জায়গায় এমডির পরে ডিএমডি পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু এরপরে যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এই অনেক বেশি ভুলের আস্তানা হয়ে গেছে, অনেক বেশি। আলহামদুলিল্লাহ তারা এখন সার্ভাইভ করতেছে আমাকে ছাড়াই। আমি ওইখান থেকে প্ল্যান করলাম যে আমার আসলে নিজের কিছু স্বকীয়তা, যেখানে এখানে ওখানে আমার নিজের কিছু করার সুযোগ নেই। আমি যাই বলবো তা আর হবে না, কারণ ওখানে 2জন বাঘ এক বনে ততদিনে জমে গেছে, 2জন উদ্যোক্তা ওখানে সুপ্রিম লেভেলের, এটা একসাথে হয় না। আমি আমার বোনকে আলাদা করলাম প্রথম, আবার এই আরেকটা প্রজেক্টে গেলাম আমরা, সেই যে প্রজেক্ট দিয়ে শুরু হইলো ওই যে জমি। আচ্ছা, এই এতগুলো ভুলের মধ্যে যেটা হইলো যে সবগুলো ভুলের মধ্যে যেটা দেখা গেল যে ইনস্ট্যান্ট রেজাল্টেই ভুল ধরা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন হাউজিং এ গেলাম সেখানে ইনস্ট্যান্ট রেজাল্টে টাকা ধরা পড়তেছে, ভুল তো না, কারণ জমি বিক্রি করতেছি, জমি কিনতেছি, জমি বেচতেছি, টাকা আসতেছে, টাকা হাতে আসতেছে। এটার ভুল ধরা পড়তে তো 10-12 বছর 15 বছর, একটা হাউজিং 40 বছরে স্বয়ংসম্পূর্ণ হয়, 30 বছরে স্বয়ংসম্পূর্ণ হয়। তা আমরা একটা হাউজিং এ হাত দিলাম, আকশিরনগর। প্রথমে এটার নাম ছিল আকশির সিটি, আমি যখন আলাদা করলাম আমার এরিয়া তখন আমরা নাম দিলাম, চেঞ্জ করলাম আকশিরনগর। আকশিরনগরে আমাদের প্রথম দিকের তো অনেক ভুল ছিল, কিন্তু ওই যে ঝোঁক ছিল এক্সট্রিম। আমরা প্রথমে ভাবছি আমরা 3-4 হাজার বিঘার হাউজিং করব, তারপরে আচ্ছা 1100 বিঘার করি, হ্যাঁ সেটা ধরেন 3 বছর পরে, তারপরে 6 বছর পরে আচ্ছা 800 বিঘার করি, তারপরে 8 বছর পরে 600 বিঘার করি। এখন আমরা 200-300 বিঘার একটা সফল হাউজিং করার পক্ষে এখন, এবং তার মধ্যে 200 বিঘা ভরাট হয়ে গেছে এবং এটা আমরা শেষের পর্যায়ে আছি, সাভারে যেটা।
কিন্তু আমার কাছে ওইখানেও আমরা দুইজন ভাগ, 100% ডিসিশন আমার নাই। আমি চিন্তা করলাম যে আমার 100% ডিসিশনে যেটা হবে এরকম একটা জায়গা আমার এখন আসলেই আসতে হবে। 10 বছর হয়ে গেছে, ততদিন আমার 11 বছর হয়ে গেছে ব্যবসার। 2021 সালে আমি 100% আমার কন্ট্রোলে শুরু করলাম জুবিয়ন ডেভেলপমেন্ট সলিউশনস লিমিটেড। আচ্ছা, আমার বন্ধু আজিম, আমার বন্ধু ফয়সাল 2012 সাল থেকে সমিতি টেনে আনতেছিল 2018 পর্যন্ত। একই সাথে দুইটা সমিতি স্টার্ট হয়েছে। 10 সালে শুরু হয়েছে কমন ঢাকা ভার্সিটি মিক্স, আর 12 সালে শুরু হয়েছে শুধু ঢাকা ভার্সিটি জুবিয়ন লিমিটেড। জুবিয়ন লিমিটেড সমিতি 18 সালে এসে জুবিয়ন সেভিংস অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যেটা ছিল সেটা জুবিয়ন লিমিটেড হয়ে গেল 18 সালে, কারণ আমি নতুন একটা বন তৈরি করতে চাইলাম যে বনে আমি রাজা থাকবো। কিন্তু এটা আসলে একটু মিস্টেক ছিল। মিস্টেক মানে আমি ওই বনটা আমার আসলে ছিল না শতভাগ। এখন আমার কথা হচ্ছে, আমি যে এতদিন ধরে যে পড়াশোনা করছি একদম ছোটবেলা থেকে, এবং এই ব্যবসা করতে করতে সুবিধা হয়েছে আমি শুধু কথা শুনতাম। ধরেন আমি শুরু করছি, কাজ ফলো করতেছি সব, কিন্তু রাতের বেলা আপনার কাছে এসে সারা রাত বসে আছি, ইয়ামিন ভাই বলেন তো, আপনি তো আমার থেকে 10 বছর বড়, আমি বলেন তো ভাই আপনি এই ব্যবসায় কি করছেন। এটা একদম প্রথম দিন থেকে, 10 সাল থেকে। কিন্তু যখনই কথা বলি, যখনই প্রবলেম সলভ ফেস করি অফিসে কোনো কিছু, আজকে এমন একটা ঘটনা ঘটছে যেটা আমার পছন্দ হয় নাই, রাতে চলে গেছে কিন্তু দিনে কাজ করছি, এটা একটা সুবিধা আছে। এটাও আমি বলবো মানুষকে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি দিনের বেলায় যদি বাধা তৈরি করতেন আমি এখানে আসতাম না। আমার সাথে হাল ছেড়ে দিয়ে চলে যাওয়ার কারণে কেউই এখানে আসে না, কিন্তু আমার হাল ছাড়বো না, কারেকশন করব, এই মোডের কারণে আজকে পর্যন্ত আল্লাহ আনছে। ওই প্রতিদিন রাতে একদম 5-6 জন ফিক্সড, তারা আমার থেকে অনেক অভিজ্ঞ, নানানভাবে অভিজ্ঞ, অনেক বড়, তারা আমার কেন চান্স দিত, আল্লাহ তাদেরকে ভালো রাখুক এবং ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এই ধরেন তৌহিদ ভাইয়ের সাথে রাতের পর রাত, বিশ্বাস করেন সারাদিন কাজ, রাত 9টার সময় তার সাথে বসতাম, 2টা-3টা পর্যন্ত গল্প করতাম যে আজকে কি হয়েছে, ভুল হয়েছে, না হয়েছে। প্রতি সপ্তাহে 1-2টা কনসালটেশন। ওভার কমিউনিকেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু মেক এ টিম, এইটা আমি তখন থেকে জানি। ওভার কমিউনিকেশন। আমি যাই শিখতাম ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করতাম। আমার বই আমি অনেক কিছু অনেকভাবে লিখেছি, কাজে লাগবে মানুষের, এই ব্যাপারগুলো অনেক ডিটেল লিখেছি, প্রতিটা গল্পই যতটুকু সম্ভব। স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি, এই বই মেলা যেটা বেরোচ্ছে। এখন আমি এইভাবে আলোচনা করতে করতে আমি দেখলাম যে এখানে সম্ভব না, তারপর সবার থেকে যা শিখলাম, এই সমস্ত শিক্ষা মিলে আমি দেখলাম যে আমার আসলে একটা জগৎ দরকার যেখানে আমি আমার সব শিক্ষা আমি যা বলবো সেভাবে হবে। আমি শুরু করলাম ZDSL 21 সালে, 10 থেকে 21 পুরো 11 বছর আমার স্ট্রাগল, 100% স্ট্রাগল পিরিয়ড, এবং 21 থেকে 23-24 আমার স্ট্রাগল পিরিয়ড। কিন্তু আমি এখন এই 25-এ এসে আমার ফিল হচ্ছে আই এম গোয়িং টু স্টেবল, অলমোস্ট স্টেবল। তাই আমি এটা লিখে ফেলছি। কেন? আমার একটা সমস্যা আছে, আমার হঠাৎ মনে হয় আমি মরে যাব, অলমোস্ট 2 দিনের মধ্যে একবার মনে হয় আমি মরে যাব, আমার ক্লোজ করা দরকার একটা। আমি মনে করতেছি যদি আমি এই বছর মারা যাই, আগামী সপ্তাহে মারা যাই, ইটস আমার এই জীবনটার একটা, আমার 2টা বই মিলে একটা কিছু আছে যে আমি একদম ফেলে দিয়ে গেলাম না, লাইফটাকে হারায় গেলাম না। মানুষ এইটুকু থেকে আমার এই 33 বছরটাকে আমি 2টা বই দিয়ে কিন্তু ধারণ করেছি। 2টা বই, কবিতা হইলেও ওইটার মধ্যে অনেক মেসেজ আছে, এটাতেও মেসেজ আছে। আমি এই স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি লিখছি। অনেকে বলে যে আপনি তো এত বয়স্ক হন নাই, আপনি তো স্কেল লেভেলে যান নাই, আপনি কেন লিখছেন? আপনার কি লেখার অথরিটি আছে এটার? যেই পড়াশোনা করছে এই বিষয়ে, স্ট্রাগল, স্টেবল, সাকসেস, স্কেল, এই 4টার কোনোটাই জীবনে ফিক্সড না। অসংখ্য স্কেল কোম্পানি দিলেও হয় নাই, তো তাই বলে তিনি কিছু বলবে না, লিখবে না, সবার জন্য কিছু করবে না? হাস্যকর কথা। করতে হবে, না করলে ভুল হবে। আমি এখন স্টেবল মনে করছি, আমি লিখেছি। আমি যদি ফেল করি আবার ফেল করব, কথা স্টেবল স্টেজের মানেই হচ্ছে এটা স্ট্রাগলে ফেরত যেতে পারে। যারা পড়াশোনা করবে বিজনেসে তারা জানে এটা। স্টেবল মানেই হচ্ছে এটা স্ট্রাগলে ফেরত যাওয়ার সম্ভাবনা আছে 50%, আর 50% এটা সাকসেস হতে পারে। আর সাকসেস মানে হচ্ছে একটা ব্র্যান্ড নিয়ে সাকসেস হওয়া। ZDSL কথার কথা বাংলাদেশের সবচেয়ে সফল একটি ডেভেলপার ব্র্যান্ড, সাকসেসফুল। স্কেল হচ্ছে ZDSL কে ব্রিকের বিজনেসে নিয়ে যাওয়া, রডের বিজনেসে নিয়ে যাওয়া, ZDSL কে ফুড প্রোডাক্টসে নিয়ে যাওয়া, এটা হলো স্কেল। তো আমি তো সাকসেসের আগের পিরিয়ড 100% মনে করছি লিখেছি, এবং এটা আমারটা জানা অনেক জরুরি স্কেল লেভেলে গিয়ে একজন মৃত্যু পথযাত্রী লেখার চেয়ে। কারণ আমি লিখেছি আমার এভরিডে। আমি মনে করি আগের দিন নাই রে ভাই। এখন প্রতি বছর, প্রতি মাস, এক বছর, 10 বছর, 20 বছরকে এড়িয়ে যায়। আপনি এক ডিপসিক, আমি একটু আগে আমেরিকান এম্বাসিতে মেইল করব, আমি বাংলায় লিখেছি 30 সেকেন্ডে যে আমি এই মেইলটা করতে চাই, তুমি লিখে দাও। সে ইংলিশে আমাকে 2 পৃষ্ঠার মেইল লিখে দিচ্ছে, এত সুন্দর করে। সব মিলিয়ে 1 মিনিটের মাথায় আমার মেইল লেখা শেষ, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি বলতে চাচ্ছি ChatGPT তো ছিলই, ডিপসিক এসে আমি অলরেডি ডিপসিক ইউজড হয়ে যাচ্ছি। ChatGPT আমার কাছে, আমার থেকে, আমার
থেকে এটা আমাকে ফ্রি, আমি তো সারা জীবন স্ট্রাগল করে আসছি, টাকা পয়সা ম্যাটার্স। আমি বুঝাতে চাচ্ছি যে এইভাবে চেঞ্জ হচ্ছে, যেখানে সময়, সেখানে আপনি কোন বৃদ্ধ বয়সে কে 50 বছর পরে কিছু লিখবে তারটা পড়বেন, আর আমি এখানে গত 11 বছর 15 বছর আমার রাত দিন কাটা সংগ্রাম সময়গুলোকে এখনই তুলে ধরলাম, যেটা আপনার এখনই পড়া উচিত। কারণ আজকের এজ থেকে আমি একটা কথা বাইরে থেকে লিখিনি, 100% আমার জীবনের এভরি হ্যাপেনিংস আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, শুধুমাত্র যেটা বিজনেসের একদম শূন্য থেকে শুরু করা উদ্যোক্তার কাজে লাগতে। আমি যে ডিএসএলটা কোম্পানি শুরু করলাম 2010 সালে স্টিভ জবস হওয়ার স্বপ্ন নিয়ে, স্বপ্ন কিন্তু ওইটা এখনো ছাড়ি নাই, স্বপ্ন কিন্তু স্টিভ জবস হওয়ার আছে। আরেকটু বয়স হলে হয়তো বা আরেকটু কাঁপবে গলা বলতে, এখনো আমার বয়স কিন্তু ওইটা হয়ে যায় নাই যে আমি এই কথাটা এখনো বলতে পারি না, আছে। সেই স্বপ্ন তাড়িত করতে করতে 11 বছর পরে যেহেতু আমি স্বপ্ন থেকে শুধু দূরে যাচ্ছি, আমি একটা পথকে চেঞ্জ করেছি পুরোপুরি। আমি স্বপ্ন দেখি আমার প্রত্যেকটা টিমমেট এমন ওয়ার্কম্যানশিপ, এমন চেতনা নিয়ে কাজ করবে, যেই চেতনাটা আমি লিটারেলি ধারণ করি, এটাই তার চেতনা হবে, এবং এটা দ্বারা আমার কস্ট সেভিং হয়। আমার প্রত্যেকটা টিমমেট মনে করে যেটা তার কোম্পানি, সে ওভারলোড নেয়, বাট তার টাইমিংয়ের কিন্তু লিমিট আছে। সন্ধ্যায় কিন্তু লাইট বন্ধ হওয়ার কালচার আছে আমাদের, ফোর্স করে বের করে দেওয়ার যে এখন বাসায় যান, কিন্তু সে বাসায় গিয়ে ইফেক্টিভ টাইম কাটায়, সকালে থেকে ইফেক্টিভ কাজ করে। এবং আমার কিন্তু 1 এমপ্লয়ি 2 এমপ্লয়ির কাজ করতেছে, কারণ তার মানুষ কিন্তু আপনাকে বুঝতে হবে সেমই আছে। বাবা আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমি পর্যন্ত সব সেম, লিডারশিপ একই আছে। কিছু যেগুলা মৌলিক মানুষের জিনিস, ফুড, লিডারশিপ, কোয়ালিটি, মানবীয় গুণাবলী একই আছে। আপনি হিটলারের বাহিনীকে যেভাবে হিটলার ধ্বংসযজ্ঞে কাজে লাগাইছে, এভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, এভাবে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, এভাবেই বিল গেটস, স্টিভ জবস এইরকম করে মানুষের টিম ওয়ার্ক করে তাদের জায়গায় গেছে। একা কিছুই আসে নাই, কিছুই হয় নাই, হবেও না। 2016-17 থেকে যে 2023, যেখানে একদিকে আপনার আকশির সিটি, আকশির নগরী প্রজেক্টটা বড় হচ্ছে, যেটা একটা ইটসেলফ অনেক বড় একটা প্রজেক্ট। আবার আপনার 2021-এ আপনার একটা ডেভেলপার কোম্পানি, যেখানে এখন 22টা প্রজেক্ট চলছে মাশাআল্লাহ। সো ZDSL এটা আসলে কিভাবে হইলো ধারাবাহিকতাটা 2015-16 দিকে আমি বুঝতে পারলাম যে আমি তো বলেছি আগে যে আমি নতুন করে যে জুবিয়ন লিমিটেড যে কোম্পানিটা, যেটা জুবিয়ন সমিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটাকে আমি অ্যাক্টিভ করে ফেললাম। করে আমি একটা আলাদা অফিস নিলাম, ওইখানে যে টিমমেটরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমার শিক্ষক উপদেষ্টা যারা ছিল, তাদেরকে নিয়ে আমি 100% ফোকাসড করলাম আকশির নগর নামে যে প্রজেক্টটা। 2018 থেকে এটা শুরু হলো ফোকাসড হওয়া, আন্ডারস্ট্যান্ডিংগুলো 15-16-তে শুরু হলো, 18-তে আকশির নগর হলো। আকশির নগরে আমরা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বন্ধু বান্ধব, বান্ধবী, ছোট বোন, তার হাজব্যান্ড, তার কাছে চলে গেলাম, একেবারে ডোর টু ডোর গিয়ে আমরা সবার বিশ্বাস পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশ্বাস পেলাম, এবং এই সমস্ত অ্যালামনাইদের ফান্ড বেশি ছিল, এবং এই সবগুলো নিয়ে আমরা কিন্তু পুরোটা জমি কিনতে শুরু করলাম, ভরাট করতে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম। এবং 2018 থেকে 2018, 19, 20, 21, 4 বছর, এই 4 বছরে সবচাইতে বেশি গ্রো করছে আকশিরনগর, যেটা অবিশ্বাস্য। মানে ধরেন আমরা 200 বিঘা জমি ভরাট করেছি এই সময়, 150 বিঘা প্লাস, 200 বিঘা রেজিস্টার্ড, 150 বিঘা ভরাট, এরকম সিচুয়েশনে গিয়েছে। এই জায়গাটায় যখন আসলাম, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে দেখেন, ব্যবসা শুরু করেছি 11 সালে, 18 সাল পর্যন্ত এসে বুঝছি যে কতগুলা টোটাল অথরিটি থাকে একটা হাউজিং অনুমোদন নিতে। আমরা পুরো হাউজিংটা 100% সমিতির মতোই করে ফেলছিলাম, আবাসিক সমিতি। ওই যে শিক্ষক কিনতেছে তার জমি আছে, অ্যালামনাই কিনতেছে তার জমি আছে, ছোট বোনের হাজবেন্ড কিনতেছে তার জমি আছে, সবার জমি আছে, কিন্তু অ্যাজ এ প্রজেক্ট এটা এখনো দাঁড়ায় নাই। অনেক জমি আছে, সব ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এবং শিক্ষকদের জমি। এখন আমাদের তো এটার প্রজেক্ট বানাইতে হবে, আবাসিক প্রকল্প। এতদিন ব্যবসাটা ছিল জমির দালালি, সহজ কথা, আর একটু শুদ্ধ ভাষায় বলতে পারেন জমির ব্রোকারি করা ব্যাপার, এতদিন ব্যবসাটা ছিল। এখন এটাকে ফর্ম করতে হবে, নিয়ম নীতি মানতে হবে। আমাদেরকে সবাই পরামর্শ দিল যে সবাই যেহেতু কাছাকাছি জায়গার, আবাসিক সমিতি করে ফেললে কোনো অনুমতি লাগে না, করে ফেলো। আমরা চিন্তা করলাম যে না, আমরা একটা ব্র্যান্ড করি। আবাসিক সমিতি করলে তো আর কোনোদিন ব্র্যান্ড হবে না, ঢাকা শহরে এরকম অনেক আবাসিক সমিতি আছে, আপনি নামও জানেন না, জনগণ জনতা অমুক তমুক হাউজিং আবাসিক এলাকা বলে একটা হাউজিং হয়ে গেছে, সবাই বাড়িটারি করে চলে গেছে। সেটাও এক ধরনের সফলতা। অসম্ভব অসাধু কিছু লোক আছে যারা এই ভদ্র ছেলেদের ব্যবসায় নিয়মিত ব্যাঘাত করে। এই যে এত সহজ সরল মানুষ, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাম নাই, ভদ্রলোক, মারে না কাটে না, এদের পিছনে এই সব সময় এসে জমিতে বালি ভরাটে টাকা দাও, জমি কেনায় টাকা দাও, এই চাঁদাবাজি আর কি, চাঁদাবাজি সারাক্ষণ। এই দুইটা বাধা আমরা এক্সট্রিমলি ফেস করতে গিয়ে আমরা কাজ করছি। এখন
যেহেতু জমি ভরাট হয়েছে, জমি আছে, জমি সবার নামে আছে, সবার জমি, কোম্পানির নামে জমিগুলো ট্রান্সফার করার প্রসেস চলতেছে এবং ওই ট্রান্সফার কিছু হয়ে গেছে, সেইটা দিয়ে জমা হয়েছে প্ল্যান, এবং বাকিগুলোও জমা হবে, এক্সটেনশন প্ল্যান জমা দিব তখন আমরা। এবং ওই প্রসেসিংয়ে আমরা শতভাগ ঢাকা অফিস কেন্দ্রিক হয়ে গেলাম। এই যে ধরেন 18-তে সাবার কাজ করতেছি ধুমসে, 19-এ কাজ করতেছি ধুমসে, 20-এ কাজ করতেছি, একদম মাটি ফেলতেছি, ভরাট করতেছি, কাজ করতেছি ননস্টপ। ওই যে নতুন উদ্যমে যে স্টার্ট করলাম সেটাতে করতে করতে এর মধ্যে এই বাধা বিপত্তি প্রথমে ছিল শুধু লোকাল চাঁদাবাজদের। এতদিন তো দেখতো না, খালি জমি কিনছে কারা কিনছে, এখন তখন থেকে ভরাট হইতেছে, তখন সব চাঁদাবাজরা এসে সবারই ডিস্টার্ব করা শুরু করলো। আমরা সেটা শতভাগ সমন্বিতভাবে মূল টিম হিসেবে ট্যাকেল দিতে থাকলাম। এই জায়গাটার বাধার থেকে চূড়ান্ত বাধা আসলো হলো যে এখন তো সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা, সেটা আমরা এখন প্রসেসিং শুরু করলাম, আলহামদুলিল্লাহ আগাচ্ছে। শতভাগ না আগালেও 70% ধরেন ডান। এই বাকি 30% এবং এই কাজগুলো করতে ঢাকা অফিস কেন্দ্রিক হলাম আমরা 21 সাল থেকে, 20-21 সাল থেকে। তখন আমার মনে হইলো যে আমরা তো অনেস্ট নিয়ত থেকে জমি আর বেচতেছি না, কারণ এখন চূড়ান্ত অনুমোদন দিয়ে প্লট আকারে বাকিগুলো বিক্রি করবো একটু ব্র্যান্ড হয়ে। তাহলে আমরা কি করব? একটা গ্যাপ, আমার তো খরচ শুরু হয়ে গেছে, টিম চলে আসছে অলরেডি, এবং একটা স্বপ্ন তো সবসময় যে প্রথম দিন থেকে আছে। আমরা চিন্তা করলাম এখন আমার উচিত হচ্ছে এমন একটা কিছু করা যেটা আরো শতভাগ নিজের, এবং সেইখানে আমি আমার এই এতদিনের যে ট্রাস্ট মানুষ আমাকে করেছে তার শতভাগ রিটার্নটা আমি এখানে দিতে পারবো। কারণ হচ্ছে হাউজিং যতটা রিস্কি, যতটা লেন্দি, ডেভেলপমেন্ট হচ্ছে তার চেয়ে কম। কিন্তু এটা আমার নেচারে যায়, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়, আমার কাস্টমার সেগমেন্টে যায়, আমার মার্কেট ইয়েতে যায়। ভুল তো 15 সালের আগে অনেক রকম ছিল, কিন্তু এরপরে তো মানুষ বুঝছে যে না, তারা এখানে অনেক সফল। 200 বিঘা জমি ভরাট করা চারটিখানি কথা না। এখন কাস্টমাররা একটু ওয়েট করছে, বিরক্ত হচ্ছে কিছুটা, কিন্তু ওই যে মানুষ 70% কাস্টমার এখানে যাদের ফান্ড ছিল তারা এখানে এসে কিন্তু পেয়ে গেছে, অলরেডি জমি পেয়ে গেছে, রেজিস্ট্রেশন, বিল্ডিং কনস্ট্রাকশন দেখে ফেলতেছে, অলরেডি তার বিল্ডিং 10তলা 8তলা বিল্ডিং উঠে গেছে। এই জায়গাটায় কিন্তু সে ফুল রিটার্নটা পেয়ে যাচ্ছে। এই যে আনন্দ, যে জমিটা আমি তো আরো 5-10 বছর লেগে যাচ্ছে, কোথায় রিটার্ন দিব আমার এই ট্রাস্টের মানুষটাকে? এখানে দিলাম। এখানে দেওয়ার ক্ষেত্রে উজাড় করে দিয়েছে। যিনি জমিতে 20 লাখ ইনভেস্ট করে বসেছিল, তিনি এইখানে দেখা গেল যে 50 লাখ ইনভেস্ট করে 1 কোটি পেয়ে গেছে। মানে তার রিটার্নের অবস্থা অলরেডি এটা। তো এই জন্য তার এই যে মানুষের সাথে আত্মিক যোগাযোগ, কাস্টমারগুলোকে হ্যাপি করার নেশা সেখান থেকে, এবং একেবারে সিলিকন ভ্যালির প্র্যাকটিসের নেশা, যেটা এইভাবে সম্ভব না। 2-3টা যৌথ কোম্পানি, 2-3 জন নিয়ে, সেইটা এখানে যারা আমার পার্টনার, রেজাউল আজিম, তার ওয়াইফ সোনিয়া খন্দকার, হামিদ স্যারের ওয়াইফ, এবং আমার যে বাকি যে বন্ধুরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারেক আজিজ, আমরা কিন্তু হচ্ছে 100% আমার কমান্ডে এবং আমার উপরে আস্থা রেখেছে, কারেকশন দিচ্ছে এভরিডে, যত কারেকশন করা তাদের বুদ্ধিতে। এই আনন্দটা আমি প্রথম পেলাম। এই আনন্দ থেকে এই যে ডিএসএল আনন্দ পাওয়া, দুইটা আনন্দ, এক আমার করে আরো বেশি আমার করে শতভাগ প্র্যাকটিস, পুরো টিম আমার 100% আমার কথায়, প্রতিটা রুলস, প্রতিটা এইচআর পলিসি, প্রতিটা অফিস সেট আপ, প্রতিটা অফিস এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি আমার কাজ কি? চিফ নাথিং অফিসার। আমাদের কাজ হচ্ছে কিছুই না করা এবং সব কিছু মানুষকে দিয়ে করানোর পরিবেশ তৈরি করা এবং পারফেক্ট টিম ওয়ার্ক করার, টিম পরিবেশ তৈরি করা। এটা করতেছি, এটা অন্য কোথাও করা সম্ভব না। অন্যরা আরও অনেক বেশি হয় পজিটিভলি ডিফারেন্ট মেথডে কাজ করতেছে, কিন্তু আমি আবার আমার যে সবসময় পরিশ্রম, সম্পদ আর ফলো করা, এই দুইটা সম্পদের কারণে আমি বেশি ট্রায়াল অ্যান্ড এররে যেতে পারতেছি না। আমি একদম কারো কথা শুনছি, ইলন মাস্কের বক্তব্য শুনছি, অমুকের বই পড়ছি, স্টিভ জবসের কাহিনী শুনছি, কথার কথা যে যারা বিজনেস কোচ আছে বিখ্যাত ভারতের, বিবেক বিন্দ্রা আমার খুব পছন্দের, হ্যাঁ, এদের কথা শুনছি, এরা হুবহু ফলো করে দিচ্ছি। আপনার ধরেন ডেভেলপার কোম্পানি তো কারোর জন্য স্টার্ট করাটা খুব ইজি না, তো সেখানে মনে করেন যে আপনাদের আলহামদুলিল্লাহ প্রায় 22টা প্রজেক্ট এখন চলতেছে এবং সবগুলোই ঢাকার আপনার ভালো ভালো জায়গায়, জলসিঁড়িতে, বসুন্ধরায়, উত্তরায়, ভালো দিয়াবাড়িতে, ভালো ভালো জায়গায়। সেটা আপনি কিভাবে ধরেন এই স্কেল আপটা কিভাবে করলেন? এই গল্পটা এই বইয়ের 42-43 পৃষ্ঠা থেকে একদম লাস্ট পর্যন্ত শুধু এই গল্পটা আছে, শুধু যে কিভাবে একেবারে চাইলে কোটিখানেক টাকা হইলে আপনি আমার মতো একজন ডেভেলপার হতে পারবেন। এটা একদম হুবহু আছে এই বইয়ে। তারপরে আমি একটু পডকাস্টের স্বার্থে একটু যদি বলি, আপনার জানা থাকতে হবে যে আপনি যখন শুরু করবেন, এটা ইলন মাস্কের কথা, প্রথম শুরু করছেন মানে ব্রেকিং কিছু করতে হবে, ব্রেকিং, অ্যাস্টোনিশিং, কি বলবো এটাকে, মানে সারপ্রাইজিং কিছু করতে হবে। আমি প্রথম যে প্রোডাক্টটা দিয়ে শুরু করছি, ইট ওয়াজ আনবিলিভেবল সারপ্রাইজিং। এটার জন্য আমি 3 থেকে 6 মাস
বসুন্ধরার রাস্তায় রাস্তায় হাঁটছি আমার বন্ধু ফয়সালকে নিয়ে, হেঁটে হেঁটে। আপনি বসুন্ধরার সম্পর্কে আমাকে যদি এখন বলেন, আপনি জানেন বসুন্ধরায় কয়টা রাস্তা আছে 200 ফিট 300 ফিট? আপনি জানেন না। বাংলাদেশে বসুন্ধরায় থাকে 99% বসুন্ধরা জানে না বসুন্ধরা একটা ইস্টার্ন বাইপাস আছে, বসুন্ধরায় একটা 200 ফিট আছে, বসুন্ধরা একটা 150 ফিট আছে, বসুন্ধরায় আরেকটা 300 ফিট 400 350 ফিট রাস্তা হইতেছে। কয়টা বললাম? সবগুলো প্লটের উপর দিয়ে প্লাস দিয়ে সাইড দিয়ে যাচ্ছে। আমি রাজুকের ভিতরে ম্যাপ প্ল্যান পাস হয় কেমনে, ম্যাপ কোথায়, এত সময় দিয়েছি প্রত্যেকটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে, কিন্তু একটাও নিতে পারিনি। একটা নিয়েছি একদম সারপ্রাইজিং। সেই প্রজেক্টটা আমি যখন সাইন করি আমার হাতে 1 কোটি টাকা আছে, আরও অফিস। আমি টাকা 1 কোটি টাকা দিয়েছি আমার আরও যারা কাছের মানুষ তাদেরকে শুরু করেছি প্রথম রাজি করতে, যে এই যে আপনি আসেন, আপনি এসে এখানে আপনি নিবেন না, কোথায় নিবেন দেখেন না, আল্লাহর অশেষ রহমত দ্রুত সেল হতে থাকলে। আমি স্কোয়ার ফিটে বিক্রি করেছি। প্রোডাক্টের স্ট্রেংথ এখনো প্রতিটা কাস্টমারকে পুলকিত করে পুলকিত করে পুলকিত করে, এখনো আজকের দিন পর্যন্ত ওই প্রোডাক্টের স্ট্রেংথ। প্রথম দিন 2021 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আরো 100 বছর করবে এমন প্রোডাক্ট এটা। আমি প্রথম যে প্রজেক্ট নিয়েছি, ব্যাস একটা রোলস ক্লিক করেছে। ওই প্রজেক্টে যা লাভ হয়েছে 1 টাকাও খাই নাই। নোহাগাড়িতে চলছি 2011 সালে, এখনো নোহাগাড়িতে আছি, নিজের খরচ বাড়ায় নাই। সমস্ত ইনভেস্টমেন্ট টিম প্রোডাক্ট, টিম প্রোডাক্ট, টিম প্রোডাক্ট, দ্যাটস ইট। কিছু খাবেন না আপনি, কিছু জমাবেন না আপনি, কিছু সরাবেন না আপনি, গাড়িতে দিবেন না আপনি, ঘোড়ায় দেন, ঘোড়ায় ঘোড়ায় টিকটিক 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 টিকটিক, তাই তো 20টা প্রজেক্ট হয়ে যাবে। ঘোড়া টিকটিক দৌড়াইতেছে, গাড়ির ওজন নাই তো, তার গাড়ির ওজন নাই তো। সমস্ত প্রজেক্ট একটার পর একটা আসতেছে, কারণ আমার কোনো ব্যবসা নাই, আমার কোনো লোভ নাই যে আমি খাইতে হবে, আমার 5 স্টারে থাকতে হবে, সুপ্রিম জায়গায় যায় বেড়াইতে হবে। সমস্ত টাকা এখানে ইনভেস্ট করছি 100%। মার্কেটে কোনো ব্যাংক লোন নাই, মার্কেটে মানুষ টাকা দিচ্ছে, ট্রাস্ট বিল্ড আপ হয়ে গেছে, কোনোদিন কাজ থেমে থাকে নাই মানুষের। আর ওই যে 11 বছরে অসংখ্য মানুষ দেখছে প্রমিসিং ছেলে, 11 বছরে মিট করছি না 100 মানুষের সাথে যারা জীবনের সব বিশ্বাস করে ফেলছে। ওই 100 মানুষ তো বিশ্বাস করছেই সিরিয়ালি। স্ট্রাগল তো হয়েছে, স্ট্রাগলের মধ্যে ওই যে মানুষ তার জাজমেন্ট, মানুষ তো জাজমেন্টে ভুল করে না, কোথাও কোথাও করে না। এখানেও অনেক মানুষ করে নাই, ট্রাস্ট করে গেছে। আমার প্রথম যে 40 জন মানুষ, ধরেন 40 জন মানুষ আমার সাথে মিশছে প্রথম প্রজেক্টে, সবাই আমার এই এক প্রজেক্টে কোটিপতি হয়ে গেছে। সবাই। আগে যদি সে 100 কোটি টাকার মালিকও থাকে, অথবা যদি সে ফুল দেউলেও হয়ে থাকে, কোনো কিছু যায় আসে না এক প্রজেক্টে ইনভেস্ট করার কারণে। আমারও লাভ হয়েছে, আমার লাভ নইলে ধরেন এটাতে কথার কথা, এক প্রজেক্টে কথার কথা 20 টাকা লাভ হওয়ার কথা, আমার 10 টাকা হয়েছে, 10 টাকা বাকি সবার হয়েছে। সোশ্যাল বেনিফিট লস হয় নাই, টোটাল বেনিফিট সবার ভাগ হয়ে চলে গেছে, রিইনভেস্ট করছে। এবং এইটা হলো, তাইলে যদি আজকে একটা কথা কেউ নিতে চায়, একটা কথা তাকে নিতে হবে, শুরু করার সময় নতুন প্রবলেম সলভ। নতুন প্রবলেম যদি সলভ না করার প্ল্যান থাকে, তাহলে পুরনো টাইপের জিনিস যদি হয়, তাহলে সেটা হইতে হবে পুরনো সবকিছুকে ব্রেক করার মতো, ব্লু ওশন, রেড ওশন না। আমি যেখানে গেছি এখানে কেউ বোঝার ক্ষমতা ছিল না, কারণ আমার মতো তো পথে কেউ হাঁটে নাই। আমারটা প্রতিদিন গেট ওপেন করছে, একটা 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 একটা। আজকে এটা হয়েছে, মানুষকে ওইটা এখানে ছিল, আমি কি এখানেই ছিল, আমি জানতাম বলে তো আপনার বুঝাইছি। আর কালকে এটা হয়েছে, রাস্তা খুলছে, ওদিক দিয়ে মার্কেট হয়েছে, এদিক দিয়ে এটা হয়েছে। মানুষ প্রতিদিন সারপ্রাইজ হচ্ছে, কারণ ওইখানে কেউ যায় নাই প্রথমে। আমি ব্লু ওশনে খেলতেছি, আমি উত্তরায় গেছি ব্লু ওশন, উত্তরায় যখন কেউ যায় নাই, আমি হামিদ স্যারকে গিয়ে বলছি, স্যার প্লিজ আপনার প্লটটা দেন। সাইনিং মানি ছাড়া ব্রিক ওয়াল টোয়াল মোটামুটি 1,50,000 ইনভেস্ট করার পরেই তো সব টাকা বেঁচে ফেলছি। ট্রাস্ট তো মানুষের ছিল। আর মানুষ তো কথা বললে, মানুষ কিচ্ছু কিনে না ভাই, এনথাজিয়াজম কিনে, ইমোশন কিনে। আর আপনি যদি, মানুষ যদি দেখে একটা মানুষ তাকে নিয়ে যাবে, মানুষ জীবন দেয় না ভাই, দেয় কি না? আপনাকে যদি মানুষ ট্রাস্ট করে, আপনার কথা জীবন দেয় না? দিচ্ছে না মানুষ? কয়দিন আগেও তো কারো না কারো কথায় জীবন দিচ্ছে। মুক্তিযুদ্ধে জীবন দেয় নাই, এরপরে জীবন দেয় নাই, 52-তে দেয় নাই, কার কথায় দিচ্ছে? কারো না কারো তো সামনে ছিল লিস্ট, তারে ট্রাস্ট করে জীবন দিছে না। তো কয় টাকা চাই আমি মানুষের কাছে? মানুষ দেখছে যেই মানুষগুলো কোনো মানুষের কথায় জীবন দেয়, এই মানুষগুলোই তো ক্রেতা। এরা কি বাইরে থেকে আসছে না? এরা দেখে যে দিস ইজ, হি ইজ টকিং ফ্রম হার্ট, হি ইজ ডুইং ফ্রম হার্ট। এনাফ। সমাজ, সোসাইটি সবাই পাশে দাঁড়াইছে। উত্তরায় এখন আমরা নাম্বার 1 ব্র্যান্ড, থার্ড ফেজে নাম্বার 1। আমার কোনো প্রোডাক্টই খালি নেই উত্তরায়, থার্ড ফেজে 20,000 10,000 প্লট যা আছে। ইনশাল্লাহ আমার ক্ষমতা নাই, কারণ আমাদের তো কোয়ালিটিতে আমরা খুব ফোকাসড। আপনার এমন কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করতেছি এত কম দামে। এইটা সম্ভব যদি আপনার ব্র্যান্ড কস্টিং, বিজ্ঞাপন কস্টিং যদি 2-3 কোটি টাকা বা 1500 টাকা পার স্কোয়ার ফিটে যদি বিজ্ঞাপন কস্টিং না হয়, তাইলে এই কোয়ালিটিতে ফোকাস করা সম্ভব। আমার বিজ্ঞাপন কস্টিং খুব বেশি না, আমার ব্র্যান্ডিং কস্ট বেশি না, আমার সমস্ত কস্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে কোয়ালিটি। সো মানুষ ট্রাস্ট করে আবার ট্রাস্ট করতেছে, আবার ট্রাস্ট করতেছে। মানুষ দেখতেছে যে সে ধরেন 8,000 টাকা স্কোয়ার ফিট পে করছে, কিন্তু সে দরজা পাচ্ছে 12,000
কোম্পানিওয়ালার দরজা পাচ্ছে, তো 4,000 টাকা কমও পাইলো, ট্রাস্টের মর্যাদাও পাইলো, আবার রিটাস্ট করা শুরু করলো। যখন মানুষ জমি কেনে বা অ্যাপার্টমেন্ট কেনে, তখন আপনার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, কারণ আপনি রিয়েল এস্টেট নিয়ে অ্যাক্টিভলি কাজ করতেছেন এত বছর ধরে। সো মানুষ মৌলিকভাবে কি ভুলগুলা করে আপনার অভিজ্ঞতায়? মানুষ মানুষ মৌলিকভাবে যে ভুলটা করে, মানুষ যখন ধরেন একটা একটা প্লট কিনতে যায়, তখন মানুষ মানসিকভাবে চিন্তা করে আমি তো এটা সম্পর্কে জানি না, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। এইটাই মানুষের প্রথম ভুল এবং এটাই শেষ ভুল। কিন্তু বিশ্বাসের একটা প্রসেস আছে, বিশ্বাস বা আস্থার একটা প্রসেস আছে। আমার মা আমাকে বিশ্বাস করে নাই যতদিন সে বুঝতে না পারছে যে এই ছেলে আগুনে ঝাঁপ দিবে না। বিশ্বাস করছে নাকি? আমার মা আমাকে বিশ্বাস করছে। আমি যখন পুকুরে পাড়ে গেছি, আমার মা তো মাথা নষ্ট হয়ে গেছে, আমি হয়তো বা ঝাঁপ দিতাম না। আমার মা তো পাগল হয়ে গেছে, আরে আমার ছেলেটা গেল কই, পড়ে গেল কিনা। মা ছেলেকে বিশ্বাস করে নাই কনফার্ম না হয়ে যে ছেলে কি করবে। আমরা একটা ব্যবসায়ীকে, একটা ব্যক্তিকে বিশ্বাস করি অন্ধের মতো, একটু কনফার্ম হওয়ার দরকার আছে। এটাই প্রথম মিস্টেক, এটাই শেষ মিস্টেক সব ক্ষেত্রে। কেমনে আমি একটু ব্যাখ্যা করি, খুব কম সময়। আপনি জমি কিনতে যাবেন, আপনার জমির দাম হয়েছে 2 লাখ টাকা, একদম কমিয়ে বললাম, লিটারেলি 2 লাখ টাকা। আর আপনি পটল কিনতে যাবেন, 50 টাকার পটল কিনতে আপনি মনে করেন আমার নলেজ আছে, বিশ্বাস করবো কেন, পটলটা দেখালই। অথচ 2 লাখ টাকার জমি কিনতে মাত্র 500 টাকা খরচ করলে বাংলাদেশের আর্থসামাজিক সিচুয়েশনে 1,000 টাকা সর্বোচ্চ। এমন 100 লয়ার বাজারে বসে আছে, খালি জমির কাগজটা সুন্দর করে দেখে একটা কোয়ারি দিবে, বসে আছে না? কোয়ারিগুলো জমির, যিনি জমি বেচতে আসছে তার কাছে যান। মানুষ বুঝে না আমরা জমি কিনি না। আমরা কি আসলে জমি কিনি? আমরা হিস্ট্রি কিনি, হিস্ট্রি কিনি। আবারও বুঝেন, কিনি হিস্ট্রি, দেখি জমি। আশ্চর্য কথা, আমরা তো ল্যান্ডে ইনভেস্ট করি না, আমরা হিস্ট্রিতে ইনভেস্ট করি। একটা জমির হিস্ট্রিতে আমার নাম ঢুকানোর জন্য আমার যত যুদ্ধ, এই হিস্ট্রিতে ভুল হলে আমি সব শেষ, ফিনিশ। আমি মানুষ হিস্ট্রি কিনতে যায়, হিস্ট্রি সার্চ করবে না অ্যাকাউন্ট এই লয়ারের কাছে, সে সার্চ করে জমি, সারাদিন জমি, জমির মধ্যে স্বপ্ন দেখে সে উইরা গেছে, হেলিপ্যাড দেখে ফেলছে, বারান্দায় বসে চা খাইতেছে। সব কল্পনা করার সময় আছে তার, সব কিছু করার সময় আছে। কিনে হলো হিস্ট্রি, হিস্ট্রি দেখার তার সময় নেই, কিন্তু সে কিনে সব কিছু হিস্ট্রিটা ছাড়া। এই জন্য প্রথম কাজ হচ্ছে হিস্ট্রি নিয়ে ফোকাসড হয়ে ঘন ঘন আমাকে যখন যে কেউ এই ধানমন্ডিতে এই জমিটা নেবেন, এই গুলশানে এটা নেবেন, ওটা নেবেন, ওটা নেবেন, আমার কোনো উত্তেজনা কাজ করে না। যখন দেখি সব ঠিক আছে, তারপরে ফাইন্যান্সিয়াল প্ল্যানে ঢুকি, তখন একটু একটু এক্সাইট হই। আচ্ছা এবার আমি দেখতেছি টাকার হিসাব মিলেতেছি, মিলবে কিনা, ব্যবসা হবে কিনা, তারপরে মিললে পুরা পুরা এক্সাইটেড হই। তার মানে প্রথম কাজ হচ্ছে ভাই কাগজ পাঠান। এমন মেরমেরাবারে বলি কাগজ পাঠান যে এক্সাইটেড হয়ে আমার সাথে কথা বলে, এমন বিরক্ত হয়। সেম ডেভেলপার, অনেক ভালো ডেভেলপাররা অনেক ভুলভাল জায়গায় জমি কিনতেছে, তার ল্যান্ডের সাথে ডেভেলপমেন্টের যে ল্যান্ডের অংশটা সেটা বললাম। এবার আসেন ম্যাটেরিয়ালস। ভাই একই বিল্ডিং 2500 টাকায় বানানো সম্ভব, 3500 টাকায় বানানো সম্ভব, 4500 টাকায় বানানো সম্ভব। মিনিমাম ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ঠিক রাখলে 3500-র নিচে এখন কোনো বিল্ডিং যদি কেউ বানায়, হি ইজ টেকিং রিস্ক। আপনার উচিত হচ্ছে দ্বিতীয় যে কাজটা করা, ল্যান্ড কিনলে তো একটা কাজ করবেন, মেইন কাজ বিশ্বাস করার জন্য যাচাই করবেন। আর খুব সংক্ষেপে বলতে হচ্ছে যেহেতু আরো অনেক কিছু করার আছে, আমি মেজর জায়গাগুলো ফোকাস করছি যাতে মানুষ বেঁচে যাবে অ্যাটলিস্ট। কারণ জমিটা যদি অ্যাটলিস্ট ঠিক থাকে ভাই হিস্ট্রিতে, এবং হিস্ট্রি ঠিক থাকে যদি আপনার নামটা সুন্দরভাবে ঢুকে জমিতে, তাইলে জমিতে যদি লোকেশনগত আর অন্যান্য অনেক সমস্যা থাকে, বাধা থাকে, জমি কিন্তু আপনাকে মারবে না। কোনোটা হয়তো বা 16,000টা 16 লাখ হওয়ার কথা, কোনোটা 16,000টা 8 লাখ হবে, কিন্তু যদি ওই জায়গায় ভুল থাকে সব শেষ। এই জন্য আমি একটা পরামর্শ দিব জমির ব্যাপারে, অ্যাপার্টমেন্টের ব্যাপারে 2টা, ওইটা ইনক্লুড করে। আরেকটা হচ্ছে আপনি ট্রান্সপারেন্সি এনশিওর করতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুকে নিয়ে যেতে হবে, নিজে যেতে হবে, একদম সিসিটিভি ফুটেজ নিজে, লাগলে সিসিটিভি কিনা ম্যাটেরিয়ালসের উপরে একটা লাগাইবেন। কয় টাকা সিসিটিভি ক্যামেরা? 20,000 টাকা। ইন্টারনেট প্রত্যেক প্রজেক্ট আছে। যেই কোম্পানি হচ্ছে ইন্টারনেট ইউজ করে না, তার হিসাব সফটওয়্যারে রাখে না, কোনো কিছু করে না, ইন্টারনেটের খরচ লাগলে আপনি তার লগে বাধ্য করে শেয়ার করেন যে ভাই তোরে মাসে আমি 500 টাকা করে দিব, কত 3 বছরে 318,000, আর 12,000 টাকা সিসি ক্যামেরা নিলে 10,000 টাকা, 20,000 টাকা সিসি ক্যামেরা। এইটুক দিয়া আপনি বলেন যে ভাই আমি 100% নজরদারি করবো, এই 50,000 টাকা তুমি আমার ডিসকাউন্ট দাও, আর নাহলে তুমি ব্যবস্থা করো, বা আপনি করেন, আপনি ডিসকাউন্ট দেন। এইটুক করতে পারবে না। এই 2টা কাজ না করলে সে সর্বনাশ করে ফেলতেছে। 1, জমিতে ঝামেলা থাকতে পারে। 2, ম্যাটেরিয়ালস যদি প্রবলেম থাকে, ভাই বাইরে এই যে কি সুন্দর দেখেন, আমি এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর গ্লাস ফিটিংস, এত সুন্দর একটা বিল্ডিং, ভিতরে যদি বাংলা রোড হয়, যদি এটা 30 ডিগ্রি বাঁকাইলেই ভাট করে ভেঙে যায়, যদি তার ডায়া ঠিক না থাকে, যদি তার ফ্লেক্সিবিলিটি টেস্টে খুব ঝামেলা থাকে, এরকম অসংখ্য বিষয় আছে। সিমেন্ট, পাথর, আপনি ড্যাম পড়বে, বিল্ডিং খুব শক্ত হয়েছে, পুরা বিল্ডিং এ ড্যাম পড়তেছে, লিভেবল না তো, স্বাস্থ্যকর না তো। এই জন্য এই 2টা আমার পরামর্শ সলিড, যে তাকে
শতভাগ নিংরানি করতে হবে, কি রড লাগাইলেন ভাই, কোন ব্র্যান্ডের লাগাইলেন দেখি একটু। যত বড় ব্র্যান্ড হোক, আমি মেন করছি এটা, যত বড় ব্র্যান্ড হোক, কাস্টমারকে দেখতেই হবে কি লাগাচ্ছে কি করছে, ব্যাখ্যা থাকবে। বাংলাদেশে যদি ধরেন পিএসআই 3500 হইলেই হয়, 4000 হইলেই হয়, যদি পিএসআই বইয়ের টেস্ট দিয়ে দেখায়, আর যদি ম্যাটেরিয়ালস যদি ধরেন কমের মধ্যে লাগায় ম্যানেজ করতে পারে, আপনি টেস্ট রিপোর্ট দেখে মেনে নিতে হবে, আপনাকে লজিক্যাল হইতে হবে, কিন্তু দেখতে হবে ভাই টেস্ট রিপোর্ট দেখান, কয় টাকা লাগে, 10,000, 20,000, কয় টাকার প্রজেক্ট, 1 কোটি, 5 কোটি, 2 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি, 20,000, 30,000 টাকার টেস্ট রিপোর্টের দাম তো চেঞ্জ হয় নাই, বিল্ডিং এর দাম না চেঞ্জ হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। তো ভাই উদ্যোক্তা হিসেবে তো আপনি অবশ্যই অনেক বিজি, তার পাশাপাশি ধরেন এই বই লেখা বা লেখালেখির যে আপনার যে নেশাটা, সেটাকে ধরে রাখতেছেন কিভাবে? লেখালেখি আসলে উদ্যোক্তা তিনি তো আসলে গভীর রাতে অনেক সময় বাসায় যান। আমি প্রথম 1000 নাইটসের গল্প লিখবো ভাবছিলাম, এই নামটা পরে স্ট্রাগল কোম্পানি টু স্ট্রাগল কোম্পানি হয়ে গেল এবং লেখাটা এদিকে চলে আসলো। প্রথম যে 1000 রাত, সেটা তো আপনি রাত বিরাতে বাসায় যাবেন, অনেক রাত জাগতে হবে, অনেক কাজ করতে হবে। তো দেখা যায় ওই যে ছোটবেলায় বনে বাজারে হাঁটার অভ্যাস, আমি না কল্পনা করি আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, ধরেন সন্ধ্যায় কোনো একটা বিজনেস ট্যুরে যাচ্ছি, সূর্যটা একটু হেলে আছে, একটু হিমেল বাতাস বইতেছে, আমার ফিল হয় আমি বাঁশঝাড়ে হাঁটতেছি, আমি চট করে একটা কবিতা লিখে ফেলি, ওই মানে ধরেন যে গাড়ির মধ্যে বসে একটা লেখা হয়ে যায়। এটা একটা যে আমার আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে অ্যাম্বুলেন্স কবি, মানে ইমার্জেন্সি মোডে লেখা, হুট করে লিখে ফেলা, লেখা আসলে এরকমই। আর প্রতিদিন এত কিছু দেখা হয়, এটা আরো সহজ হয়ে গেছে লেখার জন্য। আর এইটা যেটা, একটা হচ্ছে লেখা মনের খোরাক থেকে, আরেকটা হচ্ছে লেখা দায়িত্ববোধ থেকে। স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি লিখছি একেবারে শতভাগ প্ল্যান করে। আমি চলে গেছি কক্সবাজারে, আমাদের একটা রিসোর্ট হচ্ছে, সেই রিসোর্টের 5 একর জমি কিনতে হবে, সেটা একটা বিশাল প্যারাদায়ক কাজ, ওখানে 5-6 দিন কক্সবাজার থাকতে হবে। এবং এইটার জন্যই কক্সবাজার গিয়ে আমি ফুল টাইম 100% সব কিছু থেকে বন্ধ থেকে আমি চিন্তা করলাম যে আমার দায়িত্ব হচ্ছে এখন লেখা, এখন পর্যন্ত জানিটাকে। এবং আমি যদি স্টেবল টু সাকসেস, আমি স্বপ্ন দেখছি যে 27 সাল বা 28 সালে আমি বইমেলায় আবার লিখবো, সেটা শুধু দায়িত্ববোধ থেকে। কিন্তু কবিতা লেখা যেটা, সেটা আসলে মনের খোরাক থেকে আর কি। সো থ্যাংক ইউ ফাহাদ ভাই, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। সো ফাহাদ ভাই এবারে বইমেলা যে বইটা বের হয়েছে সেটা হচ্ছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি। অনেকেই যারা পার্টিকুলারলি এই বিজনেসে আগ্রহী বা বিজনেসের সাথে সম্পর্কিত, তারা বইটা পড়তে পারেন। যে কোনো উদ্যোক্তার ক্ষেত্রে সত্যি মোর প্রিসাইসলি রিয়েল এস্টেটের ক্ষেত্রে এই ব্যাপারে বেশি ইনসাইট আছে। তো ভাইয়া থ্যাংক ইউ আপনার সময়ের জন্য আজকে, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। পরে হয়তো বা আপনার কাছ থেকে রিয়েল এস্টেটের ব্যাপারে আরও অনেক কিছু শিখবো।